নতুন শহরে আসার পর থেকে বাসাটাকে গোছাতেই বেশ খানিক বেগ পেতে হয়েছে। তার উপর আবার মধ্যবিত্ত ফ্যামিলি তো, তাই বোন, আব্বু, আম্মু আর নিজের ঘরটা গোছাতেই আর আসবাবপত্র ঠিকঠাক করতেই সব মিলিয়ে কয়েকটা দিন কেটে গেছে। তাই আর কলেজে আসা হয়নি। তবে অ্যাডমিট হয়ে থাকার পর থেকে বেশ কিছুদিন শহরের এদিকে ওদিকে দৌড়ে বেড়াতে হয়েছে। তার উপর আবার আব্বুর দোকানটা এখান থেকে বেশ কাছাকাছি। শপিং মলে ওদের একটা বড়সড় দোকান আছে, এটা থেকেই ওদের চলতে হয়। তবে দোকানটা নিজস্ব না। যাই হোক, সব কিছু মিটিয়ে 1 সপ্তাহ মতো দেরি হয়ে গেল কলেজ আসতে। কলেজের দিকটায় তেমন কোনো বন্ধু নেই, তবে যে এলাকায় এসে উঠেছে সেই এলাকায় আগে থাকতেই কিছু বন্ধু বান্ধব ছিল। কারণবশত ওদের এখান থেকে অনেক দূরে চলে যেতে হয়েছিল বেশ কিছুদিন আগে। তখন বোনটা অনেকটাই ছোট ছিল, এই 10-12 বছর বয়স হবে। আর আজকে 10-12 বছর পর আবার ফিরে আসা, সব মিলিয়ে গুছিয়ে উঠতে একটু সময় তো লাগবেই। বাইক নিয়ে কলেজের দিকে যাচ্ছিল, এরই মাঝখানে পথে আসতেই মনে হলো যে কিছুটা দূরেই কিছু একটা হট্টগোল দেখা যাচ্ছে। তবে কয়েকটা ছেলে একটা রিকশাকে আটকে রেখেছে, এমন কিছু দেখে ঈশানকে এগিয়ে এসে বাইকটা থামালো। তারপর যখনই এগিয়ে আসলো খেয়াল করে দেখলো একটা ভদ্রমহিলাকে কয়েকজন আটকে রেখেছে। মেয়েটাকে রিকশা থেকে নামানোর চেষ্টা করছে। ঈশান বাইক থেকে নেমেই এগিয়ে এসে তারপর ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ভাই, কি সমস্যা? সেই তখন থেকে দেখছি আপুটাকে আটকে রেখেছেন কেন? সমস্যা কি? নাকি আপনাদের সাথে কোনো গন্ডগোল করেছে উনি? ঈশানকে ছেলেগুলো কিছু বলতে যাবে, তারাও পিছন থেকে একটা রডের মতো কিছু একটা বের করলো। ছেলেগুলো তাতেই বুঝতে পারলো যে অবস্থা বিপত্তি। কিছু বলে ওঠার আগেই ঈশান নিজের হাতের উপর আঘাত করতেই ছেলেগুলো বুঝতে পারলো যে এর সাথে পেরে ওঠা যাবে না। কারণ 3জন একা একটা ছেলের সাথে, তাও আবার হাতের উপর এত মোটা একটা রড, এটা দিয়ে যদি মারে খুব লাগবে। তার উপর আশেপাশে থেকে কয়েকজন এগিয়ে আসছিল দেখেই ওরা সেখান থেকে কেটে পড়ল। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যাই হোক, মারামারি করতে হয়নি। মেয়েটার দিকে একবার তাকিয়ে মনে হতে লাগলো আশেপাশে কোথাও একটা জব করে, কারণ শাড়ি পরিহিতা মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী, তারপর হিজাব পরেছে। এত সুন্দর করে দেখে একদম চোখ জোড়া জুড়িয়ে যাচ্ছে। মায়াবী চেহারা, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর গালগুলো একদম আপেলের মতো, থুতনির নিচে একটু ভাঁজ, সব মিলিয়ে দেখতে কোনো নায়িকার থেকে কম নয়। তবে দেখে মনে হচ্ছে কোথাও যেন জব করে। ঈশান আর এক মুহূর্ত দাঁড়ালো না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারলো কলেজে লেট হয়ে যাচ্ছে। তাই মেয়েটাকে ওদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দেখে ঈশান তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। গাড়ি করে যাওয়ার সময় রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলে গেল, মামা, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, এখানে সমস্যা আবার হতে পারে। ম্যাডাম যেখানে যেতে চায় সেখানে গিয়ে নামিয়ে দেন। রিক্সাওয়ালা মাথা নাড়ালো। যতদূর অবধি ঈশানের চোখ যায় একবার পিছন ফিরে দেখছিল যে রিক্সাওয়ালাটা ওর দিকে আসছে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে কলেজের সামনে আসে। ইতোমধ্যেই কলেজের বেল পড়ে গেছে। তাড়াহুড়ো করে বাইকের সাইডে রেখে তারপর বেশ কয়েকজনকে জিজ্ঞেস করে সেদিকে অনার্স থার্ড ইয়ারের ক্লাস কোনটা জেনে সেদিকে চলে যায়। এসে দেখে ওর বন্ধুরা আগে থেকেই বসে আছে। দৌড়ে এসে ওদের সামনে দাঁড়াতেই ওরা হাত মেলালো। ঈশানকে দেখেই দুজনে উঠে এসে জড়িয়ে ধরলে ছেলেটা বলতে লাগলো, যাই হোক, এসে যে তোদের পেয়ে গেলাম সেটাই অনেক বেশি। আসলে এতদিন যাবৎ বেশ খানিকটা বাসার কাজে ব্যস্ত ছিলাম, তাই আসতে দেরি। তবে এখন থেকে রোজ আসবো। ঈশান বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। এরই মাঝখানে প্রথম ক্লাসটার জন্য একজন স্যার আসলো, পরবর্তী ক্লাসের জন্য একজন ম্যাডাম আসলো। ম্যাডাম ইংলিশ ক্লাসটা করাবে। ঈশান ম্যাডামের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল, কারণ তখনকার সে মেয়েটা, অর্থাৎ যাকে ওই বখাটেগুলোর হাত থেকে রক্ষা করলো, যারা ভদ্রমহিলাকে রাস্তায় আটকে রেখেছিল, সেই মেয়েটা এসেছে। ঈশান ম্যাডামের দিকে তাকিয়ে থেকে তারপর ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। ক্লাসের মাঝখানে ম্যাডাম, অর্থাৎ যার ক্লাস করছিল সেই ম্যাডাম, অর্থাৎ ঈশান ততক্ষণে জেনে গিয়েছে ম্যাডামের নাম ঈশিতা আক্তার ইস্যু। সবাই ঈশিতা বলেই ডাকে। ঈশিতা ম্যাডাম ওর দিকে খেয়াল না করলেও ঈশান তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। অসম্ভব রকমের কিউট লাগছে ভদ্রমহিলাকে।
কলেজের ম্যাডাম যে এত সুন্দর হতে পারে সেটা ঈশানের ধারণার বাহিরে ছিল। তবে কেমন জানি এই মেয়েটাকে চেনা চেনা বলে মনে হচ্ছে, কিন্তু মেলাতে পারছে না কোথায় দেখেছে। আবার পরক্ষণে মনে হচ্ছে একই চেহারার মানুষ তো কতই দেখতে হতে পারে। যমজ না হওয়ার সত্ত্বেও অনেকের চেহারা প্রায় দেখতে একই রকম হয়, তাহলে সেখানে ওনাকেও হয়তো কোথাও দেখেছে। বিষয়টা ভেবে ক্লাস করাতে মনোযোগ দিল, কিন্তু অর্ধেক ক্লাস শেষে ঈশিতা ম্যাডাম খেয়াল করলো তখনকার সেই ছেলেটা। ম্যাডাম অনেকবার এদিকে ওদিকে তাকিয়ে তারপর আবার সামনের দিকে তাকিয়ে দেখলো তখনকার সেই ছেলেটাই, যে ওই বাজে ছেলেগুলোর থেকে আসতে সাহায্য করেছিল। বেশ খানিকটা অবাক হলো ঈশিতা, এটা ভেবেই যে ছেলেটা ওকে বাঁচালো সে কিনা ওর ছাত্র। তবে মনে পড়ে গেল যে তখন ছেলেটা ওকে এমন করে রক্ষা করলো, তারপর ছেলেটাকে একটা ধন্যবাদ দেওয়া হয়নি। ঈশিতা কোনো রকম ক্লাসটা শেষ করলো, তারপর যাবার সময় একবার পিছন ফিরে তাকাতেই তখন ঈশান আর চোখে ম্যাডামের দিকে তাকিয়ে থেকে তারপর বন্ধুদের দিকে ফিরল। খেয়াল করলো ওরা দুজনেই ওর দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ব্যাপার কি বলতো? ম্যাডাম বারবার করে আমার দিকে অমন করে তাকাচ্ছিল কেন? আর বলিস না, ম্যাডাম যে পরিমাণে সুন্দরী আর যে লেভেলের হট, তার উপরে কলেজের অধিকাংশ স্টুডেন্টগুলো ম্যাডামের জন্য পাগল। অসংখ্য লাভ লেটার আর প্রপোজাল পেয়েছে, এমনকি কলেজের কতগুলো হ্যান্ডসাম বড় ভাইয়েরাও ওনাকে প্রপোজ করেছে। তারপরেও ম্যাডাম কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। তবে ওনার ভিতরে তেমন কোনো অহংকার নেই। সুন্দরী বললে যে অহংকার করে সেটা না, তবে ওনার সাথে বেশি ব্যাকরবাই করলে উনি বেশি রেগে যায়। পড়ালেখার ক্ষেত্রে যদি কোনো ঝামেল হয় তখন উনি রেগে যান, সেজন্যই ওনাকে অনেকেই বদমেজাজি বলে। তবে আমার মনে হয় না উনি অতটাও খারাপ যতটা আমরা ভাবি। ঈশান সকালের ঘটনাটা বলল বন্ধুদের। ওরা অবাক চোখে তাকিয়ে রইল। তখন ভাবলো যে না জেনে ম্যাডামকে বাঁচিয়েছে, আর ম্যাডামের জায়গায় অন্য কেউ হলে তাও ঠিক একই কাজ করতো। যাই হোক, ক্লাসগুলো শেষ করে ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ক্যান্টিনের দিকেই যাচ্ছিল। ঠিক তখনই কেউ একজন ওর দিকে নজর দিল। তবে সেদিনের মতো ক্লাসগুলো করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দেয়। তারপর উঠে বিকেলে এলাকাটা বেশ ভালো করে ঘুরে দেখতে লাগলো। বন্ধুরা ফোন দিতেই বাইক নিয়ে ওদের সাথে দেখা করতে যায়। আড্ডা দিয়ে ফিরতে গিয়ে রাত হয়ে যায়। রাতে আব্বু 11টার দিকে বাসায় আসে। আব্বু একার পক্ষে বেশ কষ্ট হয়, তাই ভেবেছে মাঝে মাঝে গিয়ে দোকানে বসবে। সব মিলিয়ে একটা কথা হচ্ছে, আব্বু একা কষ্ট করে সেটা না, তবে কর্মচারী থাকলেও নিজেদের ব্যবসায়ের ক্ষেত্রে একটু তো হাত লাগাতেই পারে। যাই হোক, পরদিন কলেজে আসলো ঈশান। এসে দেখলো আজও ক্লাসটা শুরু হয়ে গেছে। ঈশান ক্লাস শেষ করলো। দ্বিতীয় ক্লাসটা ম্যাডামের। ক্লাস শেষ করেই ম্যাডাম যাবার সময় কিছু একটা ভেবে দাঁড়িয়ে থেকে তারপর চলে গেল। তৃতীয় ক্লাসটা শেষ হতেই চতুর্থ ক্লাসে যখনই স্যার আসেনি বলে ক্লাসটা হলো না, তখনই একজন কেয়ারটেকার আসলো, যে কিনা কলেজে দেখাশোনার বিষয়টার দিকটা সামলাই। লোকটা এসে বলতে লাগলো, এখানে ঈশান নামের কে আছে? ঈশান এগিয়ে এসে লোকটার সামনে দাঁড়াতেই তখন লোকটা বলতে লাগলো, তুমি ঈশান, নতুন এসেছো? তোমাকে আমার সাথে একটু যেতে হবে। কী কারণে যেতে হবে? কোনো সমস্যা হয়েছে কি, নাকি কোনো ঝামেলা করলাম তার জন্য? না না, তেমন কিছু না, তবে তোমার সাথে স্যার ম্যাডামরা হয়তো একটু কথা বলবে, সেজন্য ডেকেছেন। নতুন এসেছে কি না? বন্ধুদের বলে সেদিকে যেতে লাগলো। মিনিট খানেক হেঁটে তারপর একটা অফিস রুমের সামনে এসে দাঁড়াতেই বুঝতে পারলো যে ম্যাডামের অফিস রুম এটা, অর্থাৎ ঈশিতা ম্যাডাম, যাকে প্রথম দিন বাঁচিয়েছিল। ঈশান অবাক চোখে তাকিয়ে রইল। এবার কেয়ারটেকার বলতে লাগলো, ম্যাডাম বারণ করেছিল তাই নামটা বলিনি। এখন ভেতরে যান, গিয়ে কথা বলে আসো। লোকটা চলে যেতে ঈশান অনুমতি নিয়ে ভিতরে আসলো। ম্যাডাম সামনে বসতে বলল। ম্যাডাম এবার বইয়ের দিক থেকে চোখ ফিরিয়ে ওর দিকে তাকাতেই ঈশান চোখ জোড়া নামিয়ে নিল, কারণ ম্যাডামের মায়াবী চেহারার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে প্রেম ভালোবাসায় জড়িয়ে যেতে পারে। বিষয়টা ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর ম্যাডামকে বলতে লাগলো, ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ডেকেছো? এবার প্রশ্নটা তোমার মনে আসতেই পারে যে কী জন্য ডেকেছি, তাই না? ঈশান মাথা নেড়ে উত্তর দিতেই তখন ম্যাডাম একটু মুচকি হেসে বলতে লাগলো, আসলে কালকের জন্য আমি তোমার কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কালকে ওরকম একটা পরিস্থিতিতে তুমি ওখানে না থাকলে কী যে হতো সেটা ভাবতেই পারছি না। এটা আমার কর্তব্য ছিল ম্যাডাম,
আপনি যদি কলেজের ম্যাডাম নাও হতেন, অন্য কেউ হতেন, তারপরেও আমি সেটাই করতাম। তাছাড়া আপনি কলেজে না আসা অবধি আমি তো জানতাম না আপনি আমার ম্যাডাম। শুধু কি ম্যাডাম, অন্য কিছু না? অন্যরকম কথা শুনে ঈশান চোখ বড় বড় করে তাকালো। ঈশিতা ম্যাডাম আবারও মুচকি হাসলো। তারপর খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, সত্যি করে বলো তো, তুমি কি আমায় চিনতে পারছো না ঈশান? না, মানে আসলে আপনাকে কখনো দেখেছি বলে আমার মনে হচ্ছে না, তবে কেমন চেনা চেনা মনে হচ্ছে। তবে আমার মনে হতে পারে যে একই চেহারার মানুষ তো হয়, যেখানে যমজ না হওয়া সত্ত্বেও মানুষের চেহারা হুবহু মিল থাকে, তেমন কেউ হয়তো। আপনাকে আগে কোথাও দেখেছি, সেজন্য এরকম চেনা মনে হচ্ছে। দেখেছোই তো, অনেক কাছে থেকে দেখেছো, আর অনেক দিন আমাদের সাথে ছিলে। মানে আমি বুঝতে পারলাম না ম্যাডাম। ম্যাডাম আমি তোমার এখানে, কিন্তু কলেজের বাইরে আমি তোমার ম্যাডাম নই ঈশান। ম্যাডামের এমন ধারা কথাতে ঈশান অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কি বলছে এটা ম্যাডাম? ওনার কি মাথা খারাপ হয়েছে? কথাগুলো ভেবেই ঈশান ম্যাডামের দিকে তাকিয়ে রইল। তুমি কি কিছুই মনে করতে পারছো না? কি মনে করবো ম্যাডাম? আপনি কি আগে কোথাও দেখেছি? কখন দেখেছি কিচ্ছু মনে করতে পারছি না। তবে আমার মনে হয় না যে আপনাকে দেখেছি, অন্য কাউকে দেখতেও পারি। আপনার কথাগুলো আমার কাছে কেমন যেন লাগছে। আসলে আমি ঈশিতা। সেটা জানি তো ম্যাডাম, আপনার নাম ঈশিতা, আমি সেটা খুব ভালো করেই জানি। শুধু ঈশিতা না, শেষে ইস্যু আছে। আই মিন ঈশিতা আক্তার ইস্যু। ইস্যু? কিছু ইশারা শোনার সাথে সাথেই ঈশানের কেমন যেন সন্দেহ হতে লাগলো। ঈশান কথাটা অনেক আগেও শুনেছে, আর ইস্যু নামের কাউকেও আগে চিনত। কথাগুলো ভেবেই কেমন যেন সন্দেহ হতে লাগলো। তখন নিশিতা আবারও হেসে বলতে লাগলো, কলেজের বাইরে তোমার আমার সম্পর্ক ভাই বোনের, আই মিন চাচাতো ভাই বোনের। আমি তোমার বড় চাচার মেয়ে ঈশান। ঈশান এবার কিছুটা স্বাভাবিক হলো। ওর কেন জানি বিশ্বাস হচ্ছিল না ঈশিতা ম্যাডাম সেটা বুঝতে পেরে এবার একটা ছবি বের করে ওর সামনে ধরতেই ঈশান অবাক হলো। কারণ ম্যাডামের পাশে একটা পিচ্চি ছেলের ছবি ছিল, যেটা ওর আর ঈশিতার, অর্থাৎ ঈশিতা ম্যাডামের সাথে খুব ছোটোবেলায় দুজনেই ছিল। যে ছবিটা ঈশানের মানিব্যাগে এখনও আছে। ঈশান হাঁ করে ম্যাডামের দিকে তাকিয়ে রইল। তখন ঈশিতা বলতে লাগলো, তুমি আমাদের সবাইকে ভুলে গেছো, বিশেষ করে আমাকে মনে রাখতেই পারোনি। গত 2 দিন যাবৎ দেখেও মনে করতে পারোনি। প্রথমে আমিও অবাক হয়েছিলাম, বারবার মনে হচ্ছিল তুমি সেই ঈশান, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। তারপর তোমার ডকুমেন্টস, তোমার বাবা আম্মুর নাম দেখে আর পরিচয় জানতে পারার পর মনে হলো যে আমার চিন্তা ভাবনা ঠিকই ছিল ঈশান। তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিকই চিনেছি। অবশ্য তুমি হয়তো আমাকে না চেনার অনেক কারণ দেখাতে পারো, আর আর চেনা না চেনার কথা যেটা তোমাদের সাথে হয়েছিল সেটার পর এরকম কিছু হওয়ারই কথা। ঈশিতা ম্যাডাম হাজারটা কথা বলতে লাগলো, ঈশানকে মনে করানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ঈশান কোনো কথা বলছিল না। আমি জানি তুমি আমাদের পরিবারের কারোর সাথে কিংবা আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু এতে আমার কী দোষ ঈশান? আমি জানতাম না যে আব্বু এমন কিছু করেছে। আমি এর মাঝে যখন জানতে পারি তখন তোমাদের সাথে যোগাযোগ করার, তোমাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা ততদিনে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে। শেষে যখন ম্যাডাম বলতে লাগলো, ঈশান কোনো কথা বলছে না। ঈশিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর ওর হাতের উপর হাত রাখতে গেলে ঈশান বলতে লাগলো, কি করছেন কি ম্যাডাম? এইসব যদি বাইরে কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হবে। তাছাড়া আপনি কলেজের ম্যাডাম, আপনারই বদনাম হবে। আর দেখুন, আপনি আমাকে যে ভাবছেন আমি সেও নই, আপনি ভুল করছেন। আমার নাম শুধুই ঈশান। নাটক করো না তো। দেখো, রাগবিমান থাকতেই পারে, কিন্তু আমার আব্বুর উপরে থাকতে পারে, কিন্তু সেটা আমার উপরে কেন দেখাচ্ছ? আমি তো বলছি আমি এসবের কিছুই জানতাম না। এবার আপনাদের প্রশ্ন তো থাকতেই পারে যে ঈশিতা কিসের কথা বলছে আর কিসের কারণে ঈশান রাগ করে বাসা থেকে বেরিয়ে যাবে। এইসব আধা ভাঙাচোর কথাগুলো ওরা বলছিল। এইসব তো জানার ইচ্ছে হতেই পারে, তাই না? জানার জন্যই আমরা এ অবধি এসেছি। আসলে ঈশান আর ঈশিতার আব্বু আপন ভাই, দুজন আর দুজনেরই পরিবার একসাথেই ছিল। ঈশানের দাদু মারা যাবার আগে যখন দুজনেই জমি জমা লিখে দিতে গিয়েছিল, তখন ঈশিতার আব্বু ফায়দা করে সব সম্পদ নিজের নামে করে নেয়, যার জন্য দাদু মারা যাবার পর এসব নিয়ে দুই ভাইয়ের মধ্যে, অর্থাৎ ঈশানের আব্বু আর ঈশিতার আব্বুর মাঝে বেশ গণ্ডগোল বাঁধে। আইনি ব্যবস্থা নিতেই ঈশানের আব্বুকে ওরা বাসা থেকে বের করে দিতে চাইলে তখন আব্বু বউ বাচ্চা সমেত বাসা থেকে বেরিয়ে আসে।
এই ঘটনার পর ঈশানের আব্বু গ্রামে চলে আসে। পরবর্তীতে ঈশানের আম্মু যত গহনা ছিল সেগুলো বিক্রি করে ছোট একটা দোকান অর্থাৎ শপিং মলে একটা দোকানের ব্যবস্থা করে। ঈশানের আব্বু জমানো কিছু টাকা আর শ্বশুরের দেওয়া কিছু সম্পদ বিক্রি করে সেটা থেকে একটা দোকানের ব্যবস্থা করতে পারে। তারপর নিজে শ্রম দিয়ে আস্তে আস্তে কিছুটা উঠে এসেছিল। এমন করেই দিনকাল চলছিল। তবে এখন দোকানটা বেশ বড় হয়েছে। সেখান থেকে ঈশানের বোনের পড়ালেখার খরচ আর পুরো পরিবারটা চলছে। ঈশান সব কিছুই জানে, সেজন্য চাচাকে খুব বেশি ঘৃণা করে। লোকটা ওদের এমনভাবে ঠকিয়েছে যার জন্য ঈশান ওদের মুখটাও দেখতে চায় না। আর যে সময়টাতে এসব ঘটেছিল সেই সময় ঈশিতা বাসাতে ছিল না, ওকে পড়ালেখার জন্য বাইরে পাঠানো হয়েছিল। অবশ্য মেয়েটা যেতে চাইছিল না, কারণ ঈশান ছিল ওর ছোটোবেলা থেকে খেলার সাথীদের মধ্যে একজন। 2 বছরের বড় হওয়ার সত্ত্বেও দুজনের মেলামেশার এমনভাবে ছিল যেন মনে হতো দুজন সমবয়সী। তাই ঈশিতা ঈশানকে ছাড়া একদম কিছুই বুঝতো না, পাগল ছিল ছেলেটার জন্য। যেদিন মেয়েটাকে দেশের বাইরে পাঠানো হয় সেদিন ঈশানও অনেক কেঁদেছিল, আর ঈশিতা বলেছিল ওর কাছে ফিরে যাবে। ঈশিতাও পুরো 6 মাস মন খারাপ করেছিল। তারপর আস্তে আস্তে সব কিছু ভুলতে বসেছিল। তারপর বাসায় এসে যখন 2 বছর আগে আম্মু থেকে সবটা জানতে পারে, তবে আব্বু থেকে কোনো উত্তর পায়নি। ঈশিতা বুঝতে পেরেছে যে ওর আব্বু অনেক বড় অন্যায় করেছে ছোট ভাইয়ের সাথে। ঈশিতা অনেক চেষ্টা করেছিল ঈশানের আর ওর পরিবারের সাথে যোগাযোগ করার, তবে ততদিনে ওরা অন্য শহরে থাকতো আর জানতো না কোথায় কী করেছিল। অনেক চেষ্টার পরে যখন পায়নি, তারপর গত 1 বছর যাবার চেষ্টা করার পর হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু হুটহাট করে তার 1 বছর পরেই যে ছেলেটার সাথেও দেখা হয়ে যাবে আর সেটা ওর কলেজেই, সেটা ঈশিতা ভাবতে পারেনি। ঈশিতা যখন ঈশানকে চিনতে পারে তখনই ওর প্রতি একটা মায়া কাজ করলো। এই ছেলেটার সাথে ছোটোবেলায় কত খেলা করেছে, আর সেই ছেলেটা ওকে সামনে থেকে দেখেও চিনতে পারেনি। হয়তো ভুলেই গেছে, আর ভুলে যাবারই কথা। ওর আব্বু এত বাজে আর নিচু মানসিকতার একটা কাজ করেছে যার জন্য এরকম করে ভুলে যাওয়ারই কথা। ঈশিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশান আশেপাশে তাকিয়ে বলতে লাগলো, দেখুন ম্যাডাম, যেটা হয়েছে সেটার জন্য আমি আপনাকে কিংবা আপনার পরিবারকে আমি দোষ দিচ্ছি না। আমাদের কপালে এরকম কিছু ছিল, তাই হয়েছে। যেটা হয়েছে সেটার জন্য আর কেউ দায়ী নয়। আমরা আমাদের ভাগ্যটাকে মেনে নিয়েছি। এইসব নিয়ে আপনি দয়া করে আর কোনো কথা বলবেন না। আপনার আব্বু যদি আবারও জানতে পারে যে এই শহরে আমরা ফিরে এসেছি, তাহলে ঝামেলা করতে পারে। ওই ঘটনার পর থেকে অনেক কষ্ট করে আব্বু আমাদের মানুষ করেছে, আর এখন মোটামুটি একটা অবস্থানে আছি। বোনেরও বিয়ে দিতে পারলে আমিও ভেবেছি কোথাও একটা চাকরি নেব, নয়তো দেশের বাইরে কোথাও একটা চলে যাব। দয়া করে এইসব বিষয়ে আপনি আপনার আব্বু আম্মুকে জানাবেন না। আপনার আব্বু আর ভাইয়া যদি জানতে পারে তাহলে দেখা যাবে আব্বুর সাথে সিনকেট করবে, আমাদের এখান থেকে তাড়ানোর চেষ্টা করবে। এখানে আমাদের কিছুই নেই, আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। দয়া করে এরকম কিছু করবেন না যার জন্য এই শহরটাও আমাদের ছাড়তে হয়। তুমি আমাকে ভুল বুঝছো ঈশান। আমি আমার আব্বুর মতো অতটা কঠোর নই যতটা কঠোর আমার আব্বু হয়েছিল। আব্বু ভুল করেছিল, সেই শাস্তি তোমরা পাচ্ছ। কিন্তু এখন সময় হয়েছে সবটা শুধরে নেওয়ার। আমি চাই না আমার আব্বু এই অন্যায়টা সারা জীবন বয়ে বেড়াক, আর তাদের শাস্তি তোমাদের পেতে হোক। কি করবেন আপনি? আপনার আব্বুর সাথে তর্ক করবেন, হাতাহাতি করবেন, নাকি ন্যায় বিচার পাইয়ে দিবেন আমাদের? কিছুই করতে পারবেন না। আপনার আব্বুর কথাতে আপনাকে দিন শেষে চুপচাপ হয়ে যেতে হবে। কারণ আব্বু আম্মু যতই ভুল করুক, সন্তান সেটা ধরিয়ে দিলেও সেই ভুলটা কোনো ভুল নয়। আপনারা ভুল করেছেন সেটা আমাদের কাছে, কিন্তু আপনার আব্বুর কাছে নয়। আপনি পারবেন না আপনার আব্বুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। অতএব যেটা হয়েছে সেটা হয়ে গেছে অনেক দিন। আমরা আমাদের ভাগ্যকে মেনে নিয়েছি। আপনিও আর এসব নিয়ে কথা বলে ঝামেলা বাড়াবেন না। আপনি আমার চাচাতো বোন, সেটা আমি মানছি। আমি বলছি না আপনাকে ঘৃণা করি কিংবা আপনার আব্বু যেটা করেছে সেটার জন্য আপনার সাথে কথা বলবো না। আপনি আমার চাচাতো বোন, সেটা কলেজের বাইরে, আর কলেজের ভেতর আপনি আমার ম্যাডাম। ঈশান, সেটা ক্লাসের ভিতরে। এখন আমি তোমার চাচাতো বোন, আমি তোমার খেলার সাথী ছিলাম। তুমি কি সবটা ভুলে যাচ্ছ? অনেক কিছু চাইলেও মনে রাখতে হয় না ম্যাডাম। কিছু বিষয় আর স্মৃতি ভুলে যেতে হয়। আমাদের মতো ফ্যামিলির ছেলেদের তো এসব মনে রাখতে হয় না। আপনি 2 দিনের অতিথি, বাসায় এসেছেন, আপনার বয়স হয়েছে, 2 দিন পরে বিয়ে দিয়ে
চলে যাবেন, কিন্তু আপনার আব্বুর সাথে জোর জবরদস্তি করবেন এইসব বিষয়ে, তারপর তার ফল ভোগ করতে হবে আমাদের। আবার দ্বিতীয়বারের মতো আমাদের দয়া করে এমন কিছু করবেন না যার জন্য আমাদেরকে আবার নতুন কোনো কষ্ট ভোগ করতে হয়। ঈশান কথাগুলো বলে সেখান থেকে উঠে গেল। ঈশিতা মুখে হাত দিয়ে বসে রইল। ছেলেটা অনেক পাল্টে গেছে। আগে এর কথা বলতে পাগল ছিল, আর সেদিন দেশ থেকে চলে যায় সেদিন কত কান্না করেছিল। ঈশিতা দেখেছে বড় হবার পাশাপাশি এখন বুঝতে শিখেছে। ছেলেটা আব্বু আম্মুর কষ্টটাও বুঝেছে। ওদের সাথে যে অন্যায় হয়েছে সেটার জন্য ঈশান এখন নিজেকে বুঝিয়ে নিয়েছে। যেটা হয়েছে সেটা মেনে নিয়েছে। ওদের সাথে লড়ার মতো শক্তি সাহস কোনোটাই নেই। ছেলেটা নিজের আব্বু আম্মু আর বোনকে হারানোর ভয়ে কিংবা আবার এই শহর ছাড়তে হবে সেই চিন্তা করে কোনো কিছুতেই দাবি করতে চায় না। ঈশিতা সেদিন মন খারাপ করে বাসায় আসে। আম্মু ওকে বিষয়টা জিজ্ঞেস করলে ঈশানের কথা বলে। ওরা এই শহরে ফিরে এসেছে, এটা তোমার আব্বুকে বলো না। এসব যদি তোমার জানতে পারে তাহলে আবার ঝামেলা করবে, ভাববে ওরা নিজেদের অধিকার আদায় করতে এসেছে। তোমার আব্বু একবার যে অন্যায় করেছে তারপরও ওদের সাথে আবার এরকম কিছু করবে না তার কোনো গ্যারান্টি নেই। দয়া করে তোমার আব্বুকে এসব বলো না। দিন শেষে যতই তোমার আব্বু অপরাধী হোক, তিনি তোমার পিতা, তাই তার সাথে তুমি এমন কিছু করতে পারো না যার জন্য তোমার কাছে তিনি ছোট হয়ে যায়। ঈশিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমে চলে আসলো। এই বিষয়টা নিয়ে পুরো একটা সপ্তাহ ভেবেছে। ঈশিতা ঈশানের সাথে যতবার কথা বলার চেষ্টা করে ছেলেটা ততবার ওকে এড়িয়ে গেছে। তবে ক্লাসে যতবারই ঈশিতার কথা বলেছে ততবারই ছেলেটা কথা বলেছে। ক্লাসের বাইরে ঈশান কথা বলতে চায় না। ঈশিতা সেটা খুব ভালো করেই জানে। ঈশানের ইগনোরটা ঈশিতার কাছে যেমন খারাপ লাগছে তেমনই খুব বেশি বিরক্ত লাগছে। ছেলেটা কেন ওর সাথে কথা বলতে চায় না? ও তো কোনো অন্যায় করেনি, তাহলে ওর সাথে কেন কথা বলবে না? ছুটির দিন ঈশিতা বাসায় ছিল। ওর একটা বান্ধবী ফোন করলো। রিসিভ করে মেয়েটা চুপ করে রইল। অন্যদিকে বান্ধবী নীলা বকবক করেই যাচ্ছে। কী রে, আমি এত কথা বলছি আর তুই চুপ করে আছিস? কি হয়েছে সত্যি করে বল তো। তোকে এরকম চুপচাপ করে থাকতে আগে কখনো দেখিনি। না, তেমন কিছু না। আসলে আমি একটা বিষয় নিয়ে খুব বেশি ভাবছিলাম। তোকে যদি একটা জায়গায় আসতে বলি, তুই একটু আসতে পারবি? তোর সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে না। কোথায় আসতে হবে বল? তুই তো নিজে থেকেই কলেজের ব্যস্ততা দেখিয়ে দেখা করিস না, আর আজকে নিজে থেকে দেখা করতে চাইছিস, তাহলে আমি বারণ করবো নাকি? কোথায় আসতে হবে সেটা বল। ঈশিতা লোকেশন বলে কলটা কেটে দেয়। তারপর বিকেলের দিকে দুজনেই দেখা হলো। তবে দুজন বললে ভুল হবে। ঈশিতার আরেক বান্ধবী সোনিয়াকেও নীলা নিয়ে এসেছে। তিনজনে মিলে একটা জায়গায় বসলো। অনেকক্ষণ যাবৎ নিজেদের আলোচনা করার পর ওরা ঈশিতাকে বিষয়টা জিজ্ঞেস করলে তখন ভদ্রমহিলা ঈশানের বিষয়টা জানালো। ওকে দেখার পর থেকে ঈশিতা যে ভালো নেই। তারপর যখন থেকে বারবার মনে পড়ছে ওর ছোট চাচার সাথে ওর আব্বু কত বড় অন্যায় করেছে, তখন থেকেই খারাপ লাগছে। এই খারাপ লাগা থেকে একটা মায়া তৈরি হয়েছে ঈশানের প্রতি। ছেলেটা নিজ থেকে ওর সাথে কথা বলতে চায় না। বিষয়টা ভেবে ঈশিতা মন খারাপ করে রইল। তখন নীলা ওর হাতের উপর হাত রেখে বলতে লাগলো। ঈশিতা, এত খারাপ লাগার কি আছে? যেটা হয়েছে সেটার জন্য তো ওদের খারাপ লাগার কথা। তাছাড়া তোর আব্বু তো ওদের থেকে সব কিছু নিয়েই নিয়েছে। সমস্যা হলে এটাই যে ভয় কিংবা এখান থেকে চলে যাবার চিন্তা ভাবনা করে তোদের সাথে কথা বলতে চায় না। আর এসব তোর আব্বু জানতে পারলে সমস্যা হবে, সেটা ভেবেই ছেলেটা তোর থেকে দূরে দূরে থাকতে চায়। কিন্তু আমি চাই না দুই পরিবারের মাঝে দূরত্ব থাকুক। আব্বু নিজের ভুলটা বুঝতে পারুক আর চাচুকে তার প্রাপ্য বুঝিয়ে দিক। আমরা আবার একসাথে থাকতে শুরু করি। যে বাড়িটাতে আমরা থাকি সেই বাড়িটা তো আমার আব্বুর একার নয়। দাদুর চলে যাওয়ার পর থেকে আব্বু অনেক টাকা পয়সা নষ্ট করেছে। নতুন বিজনেস শুরু করার নামে কতবার যে লস খেয়েছে তার ঠিক নেই। এগুলো হয়তো তার কর্মফল, তবে এখন যা আছে তার অর্ধেকটা হলেও তো চাচুর প্রাপ্য। আমি চাই চাচু আর তার পরিবারকে যথাযথ সম্মানটা বুঝিয়ে দিতে। আর যে অন্যায়টা হয়েছিল সেটা আব্বু স্বীকার করুক। দুই পরিবার আবার মিলেমিশে থাকুক। তার জন্য তুই এক কাজ করতে পারিস, ঈশানের সাথে বিয়ে করে নিলেই দেখবি সবটা ঠিক হয়ে গেছে। তাহলেই তোর আব্বু এই বিষয়টা
না মেনে নিয়ে থাকতে পারবে না। আর যদি ঈশানের প্রাপ্যটা নাও বুঝিয়ে দেয়, তারপরও দেখবে যে অংশটা পাবি সেটা ওদের করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু চাচ্চু আর আব্বু মানবে না আমাদের বিয়ে। এমন করে বিয়েটা করলে এতে আরও হিতের বিপরীত হবে। দেখা গেল উল্টো আরও রাগ করে বসবে, ভাববে ওরা আমাকে ব্ল্যাকমেল করে বিয়েটা করেছে। একমাত্র মেয়েকে কত দিনই বা দূরে সরিয়ে রাখবে? তোকে যেটা বলা হয়েছে সেটাই কর, ঈশানের সাথে বিয়েটা করে নে। তাছাড়া তুই তো ছেলেটাকে ছোটবেলায় চোখে হারাতি, তারপর দুজনের দেখা সাক্ষাৎ নেই 10-12 বছরের উপরে হয়ে গেছে। এখন দুজনের এক হবার সময় হয়েছে। আর তাছাড়া তুই কি ওকে ভালোবাসিস না? যদি ভালো না বাসিস সেটা অন্য বিষয়, আর যদি ভালোবেসে থাকিস, দুজনে এক হতে চাস, তাহলে তুই বিষয়টা ভেবে দেখিস। আর ভেবে দেখার এখানে কিছুই নেই। তারপরও আমি বলছি, তুই হয়তো এখনও ওকে চাস, কিন্তু বাইরে যাওয়ার পর তোর যে কী হয়েছে সেটা তুই ভালো জানিস। ছেলেটা নিজের মতো করে তোকে দূরে সরিয়ে রাখতে চাইবে, তবে তুই পারবি ওকে নিজের কাছে টেনে নিতে। আমি কি করব জানি না। ঈশান আমার সাথে কথা বলতেও চায় না। আর আর যদি বিয়েটা করি তাহলে আব্বু উল্টো ভুল বুঝবে না বল? প্রথমে তো একটু বুঝবেই, কিন্তু দিন শেষে দেখবি তুই একমাত্র মেয়ে হওয়াতে তখন আঙ্কেল তোদের বিয়েটা মেনে নিতে বাধ্য হবে। এরকমটা করবো বলছিস? কিন্তু ঈশান কি রাজি হবে? ওর সাথে তো আমি কথাই বলতে পারছি না। জোর করে কথা বলার চেষ্টা করলেও তখন ছেলেটা আমাকে এড়িয়েই যায়, বলে আমার সাথে কথা বলতে ওর ভয় লাগে। যদি এসব আব্বু আর ভাইয়া জেনে যায় তাহলে হয়তো ওদের আবার এই শহর ছাড়তে হবে। এখন আমি কি করব তোরাই বল? তুই ঈশানকে বল তুই ওকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, আর তুই সবটা মানিয়ে নিতে চাস, আর দুই পরিবারের ফাটলটা আবারও জোড়া লাগাতে চাস। ঈশিতা সেদিন হাজারটা চিন্তা ভাবনা নিয়ে বাসায় চলে আসে। এমন করে আরও একটা সপ্তাহ কাটলো। সপ্তাহ শেষে সেদিন যখন ছুটির দিন, ঈশিতা ভাবলো একটু শপিংয়ে যাওয়া যাক। ঈশিতা ওর বান্ধবীদের নিয়ে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিশাল এক শপিং মলে এসে তারপর ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে একটা লেডিস শপের সামনে এসে কাউকে চেনা পরিচিত মনে হলো। মেয়েটা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর দ্রুত পায়ে এগিয়ে যেতেই ওর বান্ধবীরা পিছন থেকে ডাকতে লাগলো। ঈশিতা এসে একদম শপের সামনে দাঁড়াতেই ওকে দেখে কেউ একজন ভাবছে, এই মেয়ে আবার এখানে কেন? কারণ এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে আছে ঈশান। ছেলেটাকে দেখে ঈশিতা অবাক হলো, আর ঈশিতাকে দেখে ঈশান একটু হতভম্ব হয়ে যায়। তারপর যখন দেখলো ম্যাডাম ওর দিকে তাকিয়ে আছে, তখন ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি এখানে? বলুন কি লাগবে আপনার? ঈশিতাকে ম্যাডাম সম্বোধন করাতে মেয়েটার মুখটা কালো হয়ে গেল। এবারে ঈশিতার দু বান্ধবী এসে দাঁড়ালো পাশে, জিজ্ঞেস করতে লাগলো, এটা তোর স্টুডেন্ট ঈশিতা? শুধু স্টুডেন্ট নয়, আমার চাচাতো ভাই ঈশান। এর মাঝখানেই কেউ একজন শপে প্রবেশ করতেই ঈশিতা খেয়াল করলো এটা ঈশানের আব্বু। চাচুকে দেখেই ঈশিতা বেশ খানিকক্ষণ চেয়ে রইল। ঈশিতাকে দেখে চাচু চিনতে পারলো কিনা জানে না, তাই মেয়ে নিজের পরিচয় দিল। ভদ্রলোক হেসে ওর সাথে কথা বলল। ঈশিতা ভাবতেও পারেনি যে চাচু এত স্বাভাবিকভাবে কথা বলবে। কথাগুলো ভেবেই মেয়েটা এসে চাচুর সামনে শপের মধ্যেই হাত জোর করে বলতে লাগলো, চাচু, আই এম রিয়েলি সরি। যেটা হয়েছে সেটার জন্য আমি খুবই দুঃখিত। আমি ভাবতে পারিনি আব্বু এরকম একটা কাজ করবে। আমি দেশের বাইরে যাওয়ার পর এত কিছু হয়ে যাবে সেটা আমি জানতে পারতাম তাহলে কখনোই এখান থেকে যেতাম না। আমি জানি তোমরা আব্বুর উপরে রাগ করে আছো, তারপরেও আমার সাথে কথা বলছো, তার জন্য আমি খুবই অবাক হয়েছি। আমি ভেবেছিলাম তুমি ঈশানের মতো আমাকে ইগনোর করে যাবে, কিন্তু তুমি কথা বলেছো, তার জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি চাচু। তুমি আমার উপরে রাগ করে নেই তো? ভাই আমার সাথে যা করেছে তার জন্য আমি ভাইজানকে দোষারোপও করছি না। আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে, আর এখানে এসব নিয়ে দোষারোপ করে লাভ কি? যেটা কপালে ছিল সেটা হয়েছে, তার জন্য এখন নিজেদের মধ্যে এসব রাজ্যের জমিয়ে রাখতে চাই না। আমি আমার মতো করে ভালো থাকার চেষ্টা করছি ছেলে মেয়ে নিয়ে। তোমরা তোমাদের মতো ভালো থাকো। তবে একটা রিকোয়েস্ট, তোমার সাথে আমাদের দেখা হয়েছে কিংবা কথা হয় এটা তোমার আব্বুকে জানতে দিও না, তাহলে এসবের জন্য আমাদের সমস্যা হবে। আমাদের আবার এই শহরটা ছাড়তে হতে পারে, কারণ তোমার আব্বুর অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা, তাই তিনি যা চান তাই করতে পারেন।
ঈশিতা অনেকক্ষণ চাচুর সাথে কথা বলল। শেষে ওর বান্ধবীদের সাথে মেয়েটা চলে যেতেই ঈশান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছুটির দিন আজকে একটু ভিড় বেশি পড়বে, তাই আব্বুর সাথে এসে শপিং মলের কাজে হাত লাগাচ্ছিল। ঈশান বাসায় আসে, তারপর আম্মুর কাছে আজকের বিষয়টা বললে আম্মু অবাক হলো, তবে চুপ করে রইল। ঈশান বুঝতে পারছে আম্মু এসব বিষয় ভালো চোখে দেখছে না, তাই ঈশানও এড়িয়ে গেল। এমন করে মাঝে 6-7টা দিন কেটে গেছে। এই 7 দিনে ঈশিতা কলেজে ঈশানের সাথে কয়েকবার দেখা করার চেষ্টা করলেও যখন ঈশান আসেনি তখন ঈশানের নাম্বারটা কিভাবে যেন জোগাড় করেছে ভদ্রমহিলা। 7ম দিনের মাথায় যখন শুক্রবারের ছুটির দিন ছিল তখন ঈশিতা ঈশানকে কল করে বলতে লাগলো, আমার সাথে একটু দেখা করতে পারবে? কলেজে না, কলেজের বাইরের রেস্টুরেন্টে। আমি ঠিকানা দিচ্ছি, একটু বাদে আসবে। কে আপনি? আর আমি আপনার সাথে দেখা করব কেন? আমি তোমার চাচাতো বোন, ম্যাডাম যেটা খুশি বলতে পারো। তবে আমি এই মুহূর্তে চাচ্ছি না তোমার সাথে কোনো রকম রাগারাগি করতে। আমি জানি তুমি আসবে, আর যদি না আসো তাহলে কিন্তু আমি সেটা চাচুকে বলতে বাধ্য হব। আমি জানি চাচু তোমাকে এরকম অহংকারী করে গড়ে তোলেননি। এই যে একটা মেয়ে তোমাকে আসতে বলেছে আর তুমি তার সাথে দেখা করবে না, তাও সে তোমার চাচাতো বোন। ভদ্রমহিলা এমন ইমোশনালি ব্ল্যাকমেল আর জোড়াজুড়িতে শেষে ঈশান উপায় না পেয়ে আসছি বলে রেখে দেয়। বিকেলে খাওয়া দাওয়া করে অতঃপর একটা রেস্টুরেন্টে দেখা করতে গেল। অবশ্য যাওয়ার আগে ভদ্রমহিলা নিজে থেকে মেসেজ করেছিল। ঈশান বুঝতে পারলো এর সাথে দেখা না করে উপায় নেই, তাই ঈশিতার সাথে দেখা করতে আসা। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখলো মেয়েটা কালো একটা শাড়ি পরে বসে আছে, তবে আজকে হিসাব পড়েনি, খোলা চুলে এসেছে, 2 হাত ভর্তি চুড়ি। ছোটবেলা থেকে মেয়েটার চুলগুলো আগাগোড়ায় বড়। ঈশানকে পাগল করার জন্য হয়তো এমন করে সেজে এসেছে। ঈশান ঈশিতাকে এমন রূপে দেখে একটা শুকনো ঢোক গিলল, যেটা ঈশিতা স্পষ্ট বুঝতে পারল, কারণ চোখের সামনে এরকম সুন্দরী অপ্সরী একটা মেয়ে বসে থাকলে কি করে নিজেকে সামলে রাখবে। আর যাকে ছোটবেলাতে এত বেশি পছন্দ করত তাকে এড়িয়ে যাওয়াটা একটু কষ্টসাধ্য। ঈশিতার সামনে এসে দাঁড়াতেই ওকে বসতে বলল। ঈশান বসলে ঈশিতা ওকে বলতে লাগলো, তো বলো কেমন আছো? আর আমি তোমার সাথে কথা বলতে চাইলে তুমি কথা বলতে চাও না কেন? জি, ভালো আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি ম্যাডাম, আপনার সাথে আমি কি কথা বলবো বলেন তো? কেন গার্লফ্রেন্ড হিসেবে কথা বলবে, বউ হিসেবে কথা বলবে? যত্তস্ব, এত কথা তোমাকে বুঝিয়ে দিতে হয়? সবটাই বোঝো। কোনো মেয়ে কেন কেমন সেটা বন্ধুদের সাথে আলোচনা করতে পারো, কাকে দেখতে কেমন সেটা নিয়ে হাসাহাসি করতে পারো, অথচ আমি একটু ডাকলে আমার সাথে কথা বলা যায় না, তাই না? আজব তো, আমি বন্ধুদের সাথে কি গল্প করি না করি সেটা আপনি জানতে যাবেন কেন? আর আপনি দেখছি গোয়েন্দার মতো আমার পেছনে লেগে আছেন। কি সমস্যা আপনার বলুন তো? কোনো সমস্যা নেই, আমার কথা শোনো। আমি তোমাকে অনেক কিছু বলার জন্যই ডেকেছি, কিন্তু কিন্তু তার আগে বলো কি খাবে? না, কিছু খাবো না। ঈশিতার অনেকবার জোড়াজুড়ি করতেই ঈশান শুধু কফির কথা বললে দুজনের জন্য মেয়েটা 2টা কোল্ড কফির অর্ডার দিল। কফি আসতে দুজনেই খেতে লাগলো। ঈশান বরাবরের মতো আজও ঈশিতার দিকে তাকাচ্ছে না, তাই মেয়েটা একটা মুচকি হেসে বলতে লাগলো। ভালো করে দেখে বলো তো আমাকে কেমন লাগছে? ঈশান অন্যদিকে তাকিয়ে থেকে বলল, যেমন লাগার কথা তেমনই লাগছে। আর এই কথা আমি কেন বলতে যাব? আপনার বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড এগুলো বলবে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। সেটা তো করছি, ভবিষ্যৎ আর হবু বয়ফ্রেন্ডকেই প্রশ্ন করছি। এত কথা না বলে বলো কেমন লাগছে আমাকে। তোমার পছন্দের কালারের শাড়িটা পরেছি, নিশ্চয়ই তোমার অপছন্দ হবে না। বলো না কেমন লাগছে। জি, ভালো। এখন বলুন কী জন্য ডেকেছেন আমায়? না আমি না বলেছিলাম কি কলেজে আমার সাথে দেখা করতে চাও না, কথা বলতে চাও না, তাই নিরিবিলি একটা জায়গায় ডাকলাম। তাছাড়া তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি অনেক ট্রাই করতাম কথা বলার, কিন্তু তুমিই বলতে চাইছো না। আমি ভেবেছি যে তোমার সাথে আমি সব কিছু ঠিক করে নিতে চাই। তোমার পরিবারের সাথে, তোমাদের সাথে আমার পরিবারের সব কিছু ঠিক হয়ে যাক, তোমাদেরকে প্রাপ্যটা আমি বুঝিয়ে দিই। আমি এসব নিয়ে অনেক ভেবেছি ঈশান। এখানে তোমার হেল্প প্রয়োজন, জেদ ধরে না থেকে আমাকে একটু হেল্প করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি আমাদের 2 পরিবার আবার এক হয়ে যাবে। কিন্তু আমার তো এগুলো চাই না। আমার কেন, আমার আব্বুও চায় না। আব্বু কি বলেছে সেদিন শুনতে পাননি? এগুলো নিয়ে আপনি বেশি বাড়াবাড়ি করবেন না ম্যাডাম। দিন শেষে আমাকে আর আমার পরিবারকে আবার এই শহর ছাড়তে হবে। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন ম্যাডাম, প্লিজ।
ঈশান কথাগুলো বলে উঠে চলে যেতে গেলে ঈশিতা ওর হাতটা পিছন থেকে টেনে ধরল। তারপর পিছন ফিরতেই ঈশিতা ওকে জোর করে বসিয়ে দিয়ে ছেলেটার একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, আমার কথা তো শেষ হয়নি। তুমি এত আগে যেতে পারবে না। আমার কথা কেন শুনতে চাইছো না তুমি? ঈশান, ছোটবেলার সব কথা কি তুমি ভুলে গেছো? নাকি আমাকে তোমার একটুও মনে পড়ে না এখন? আমি কিন্তু প্রতিনিয়তই তোমাকে মনে করি। সবসময় সব কিছুর সুযোগ থাকলেও মনে করতে হয় না ম্যাডাম। আর আমার কি যোগ্যতা আছে আপনার মতো এত বড় লোকের মেয়েকে মনে রাখার? তার মানে তুমি আমাকে ভালোবাসতে, আর এখনও যে ভালোবাসো সেটা অস্বীকার করতে চাইছো? আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আমার কি মাথা খারাপ হয়েছে যে আপনাকে ভালোবাসবো? ছোটবেলায় কি ছিল না ছিল সেটার জন্য? শুধু ছোটবেলায় না, তুমি এখনও আমায় ভালোবাসো। আমার চোখের দিকে তাকো, বলো তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, এই চোখে তোমার জন্য শুধু ভালোবাসাটাই আছে। আমি তোমাকে নিজের করে পেতে চাই ঈশান। আমি চাই না তুমি আর আমার থেকে হারিয়ে যাও। যেদিন জোর করে আব্বু আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল, নাহলে এতদিন আমাদের বিয়েটাও হয়ে যেত দেখতে। আমি ফিরে আসার পর থেকে পাগলের মতো তোমাকে খুঁজে চলেছি, কারণ ওখানে গিয়ে আমি কিছুতেই মনোযোগ দিতে পারিনি। বিশ্বাস করো, আমি তোমায় সত্যি অনেক বেশি ভালোবাসি। তাই আমি চাইছি আমরা দুজন বিয়ে করে নিই। বিয়ে করে নিলে দেখবি যে দুই পরিবার আবার আগের মতো এক হয়ে যাবে। প্রথমে হয়তো মানতে চাইবে না, কিন্তু দিন শেষে আমার আব্বুর কাছে আমি অনেক দামি। একমাত্র মেয়েকে কাছে না পেয়ে দিন শেষে তার ভুল বুঝতে পারবে। তার ভাইয়ের উপরে যে অন্যায় করেছে সেটা তিনি শুধরে নেবে। তুমি দেখো, আমাকে একটা সুযোগ দাও। ঈশান হাতটা ছাড়িয়ে নিতে গেলে ঈশিতা কেঁদে ফেলল। মুখে হাত দিয়ে বলতে লাগলো, সব কিছু ঠিকই ছিল। আব্বুর ভুলের কারণে আমি তোমাকে হারিয়ে ফেলেছি, তাই না ঈশান? তুমি আমাকে এখন ভালোবাসলেও সেটা স্বীকার করবে না। বিশ্বাস করো, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকেই মনে হয়েছে আমি আমার সেই ভালোবাসাটাকেই ফিরে পেয়েছি, যাকে ছাড়া একটা দিন আমার চলতো না। আমি বাইরে যাবার পর থেকেও কোনো ছেলের দিকে তাকিয়েও দেখিনি। শুধু ভেবেছি ফিরে এসে তোমাকে ভালোবাসবো, আর তোমাকে ভালোবাসি সেটা প্রকাশ করব। একটা সুযোগ দিয়ে দেখো, আমরা দুজনে বিয়ে করে নিলে ওরা ঠিক আমাদের মেনে নেবে, আর আব্বু আস্তে আস্তে ঠিক বুঝতে পারবে আমরা যেটা করেছি সেটা সবার ভালোর জন্যই। একসাথে থাকলে সেটা তখন ভেবে দেখা যেত। এখন আমার কোনো যোগ্যতা নেই আপনার মতো বড় লোকের মেয়েকে বিয়ে করার কিংবা ভালোবাসার। আমি অযথা এত বড় একটা ফাঁদে পড়ে নিজের প্রাণটা দিতে চাইছি না। আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু আমাকে কলেজে যাওয়াটা বন্ধ করতে হবে। আপনি যদি না চান আমার কোনো ক্ষতি হোক তাহলে এরকম পাগলামিটা আর অন্তত করবেন না। হোক, তার মানে আমি তোমাকে ভালোবাসি তাতে তোমার কিছু যায় আসে না? যদি আমার কিছু হয়ে যায় তাতেও তোমার কোনো কষ্ট হবে না? কিছু হওয়া না হওয়া সেটা পরের বিষয়। আপনি শুধু শুধু পাগলামি করছেন। এই পাগলামির মাঝে শুধু আমার পরিবারকে আর আমাকে কষ্ট পেতে হবে, যেটা আমি চাইছি না। আমি তোমাকে ভালোই ভালোই বলছি, 1 সপ্তাহ টাইম। এর মাঝখানে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে। নিজে থেকে এসে আমাকে বলবে তুমি আমায় ভালোবাসো, আর আমাকে বিয়ে করবে। কারোর সম্মতির প্রয়োজন নেই। দুজনে মিলে বিয়ে করে নিলে দিন শেষে দেখবে আব্বু ঠিকই মেনে নেবে। আমি চাই দুই পরিবার আবার এক হোক, তোমাদের প্রাপ্যটা তোমাদের বুঝিয়ে দিতে। মেয়েটার এরকম আজব ধরনের কথা শুনে ঈশান সেখানে থেকে উঠে গেল। ঈশিতা সেখানেই বসে কিছুক্ষণ কাঁদল। বাসায় গিয়ে ছেলেটাকে অনেকবার কল করলেও ঈশান কল রিসিভ করেনি। বারবার যখন ঈশিতা ঈশানকে মেসেজ করলো তখন ফোনটা বন্ধ করে দিল। 2 দিন ঈশান আর কলেজে যায়নি। যাবেই বা কী করে? ম্যাডামের এরকম পাগলামির কারণে যে কলেজে যাওয়াটাই বন্ধ করে দিতে হবে, না হলে ভবিষ্যতে সমস্যা হবে। ভদ্রমহিলা কি ওর সাথে মজা করলো? 2 দিন যাবৎ সেটাই ভাবলো ঈশান। তারপর মনে হলো যে কলেজে গেলে আর এসব কিছু হবে না, কিন্তু কলেজে যাওয়ার পর দেখলো অন্য কাহিনী। সেদিন ঈশিতা ঈশানকে অফিস রুমে ডেকে এসব কথাই বলল। ছেলেটাকে বারবার ভালোবাসার কথা বলতেই তখন ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ঈশিতা বলতে লাগলো, আমার দোষ কি এটাই যে আমি তোমার চাচ্চুর মেয়ে? সত্যি করে বলো তো যে তুমি আমায় ভালোবাসো না? আমাকে এখনো তুমি ভালোবাসো ঈশান। আমাকে দেখার পর অনেক খুশি হয়েছিল, কিন্তু সেটা মুখে কখনোই বলতে পারোনি। আমি আপনাকে কী করে বোঝাই এসব সম্পর্ক হয় না? আপনি শুধু শুধু জেদ করছেন ম্যাডাম। এমন সম্পর্ক কখনো ভালো কিছু বয়ে আনবে না। দয়া করে এরকম কিছু করবেন না প্লিজ। বুঝতে পেরেছি, তুমি ভালো কোথায় বোঝাচ্ছিলে না, তাই তো? তারপরেও 1 সপ্তাহের মধ্যে আরও 4 দিন সময় আছে। এই 4টা দিন তোমাকে ভাবার জন্য দিয়েছি।
বিয়েটা করবে কিনা বলো, নাহলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে ঈশান। কি করবেন কি আপনি? জোর করে ধরে আমাকে মারপিট করবেন, আমাকে কিডন্যাপ করবেন, নাকি ব্ল্যাকমেল করবেন? ভালো বলেছো তো, তাহলে তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাই, কি বলো? তারপর দেখবে ভয় পেয়ে হলেও তোমার আমাকেই বিয়ে করতে হবে। ঈশান বিরক্তি নিয়ে কিছুক্ষণ ম্যাডামের দিকে তাকিয়েছিল। 7 দিনের প্রত্যেকটা দিন ঈশিতা কথা বলার জন্য আর উত্তরটা শোনার জন্য বারবার ডেকেছে। তারপরও ঈশানের থেকে কোনো পজিটিভ রেসপন্স ঈশিতা পায়নি। শেষে 7ম দিনের মাথায় সেদিন ক্লাসটা করে ওকে ডাকে। ঈশান আসলো, তখনই মেয়েটা ওকে মেসেজ করে বলে, বুঝেছি, তোমার আর আমার সাথে সহজে ভাষায় কথা বলতে ইচ্ছে করছে না, তাই তো? ঠিক আছে, তাহলে কঠিন আর সব কিছু পাওয়ার জন্য আমি নিজের মতো করেই কাজগুলো করব। এরপর কি হয় সেটা দেখতে থাকো। ঈশান ক্লাস শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে ক্যান্টিনে গেল। ঠিক তখনই কেউ একজন ওকে ডাকলো, বলল ওর পরিচিত কেউ একজন ওকে কলেজের বাইরে দেখা করতে বলেছে। বিষয়টা দেখার জন্য বাইরের দিকে আসলো ঈশান, কিন্তু এসে দেখলো কেউ নেই। অন্য সব ক্লাস চলছিল, কিন্তু ঈশানদের একটা ক্লাস মিস হয়েছে। আর এই ক্লাসটা কেউ নিতে আসেনি বলে ওরা ক্যান্টিনে বসে আড্ডা দিবে ঠিক করেছিল। তখনই এরকম করে আসতে হলো, কিন্তু কাউকে না দেখতে পেয়ে যখনই ফিরে যেতে নিবে তখনই মনে হলো মুখের উপর কেউ কিছু একটা চেপে ধরেছে। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললো কিংবা জ্ঞান ফিরল তখন বুঝতে পারলো কোনো একটা জায়গায় ও বসে আছে আর হাত পাগুলো বেঁধে রেখেছে। ঈশান সামনে তাকালো, একজন মুরব্বি টাইপের লোককে বসে থাকতে দেখলো, কাগজপত্র ঠিক করছে। এমন কিছু দেখে অবাক হলো। আশেপাশে তাকিয়ে কোথাও কিছু না পেয়ে যখনই কিছু বলতে যাবে তার আগে কেউ একজন এসে মুখের পাশে হাত রাখলো। সাথে সাথে ঈশান তার দিকে তাকাতেই দেখলো ঈশিতা পাশে দাঁড়িয়ে আছে। ঈশানের আর বুঝতে বাকি রইল না মেয়েটা কি সেদিন যে বুদ্ধিটা দিয়েছিল আর যা বলেছিল যে কিডন্যাপ করবে কিংবা অপহরণ করবে কিনা, মেয়েটাকে সত্যি সত্যি আজকে সেটাই করেছে। মেজাজটাই খারাপ হয়ে গেল ঈশানের। ঈশিতা এবার যেটা বলল সেটা শোনার জন্য ঈশান প্রস্তুত ছিল না। শোনা, তুমি না বলেছিলে তোমাকে কিডন্যাপ করে আনতে? দেখো, আমি তোমাকে কিডন্যাপ করেই এনেছি। তুমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে, সেই জন্যই তোমাকে এখানে বেঁধে রেখেছি। বিয়েটা হয়ে যাক, ছেড়ে দেবো দেখো, কিন্তু তার জন্য তোমাকে বলতে হবে যে তুমি বিয়েটা করে নেবে। আর যদি বিয়েটা না করো বা না করতে চাও তাহলে আমি তোমার ক্ষতি না না আমার ক্ষতি করে দেবো। এখন বলো, তুমি আমায় সহজে সহজে বিয়ে করবে নাকি আমাকে কিছু করতে হবে? এসবের মানে কি? আপনার কি মাথা খারাপ হয়েছে? কিসব আজে বাজে কাজ করছেন? আপনাকে আমি বোঝাতে পারছি না, এরকম করলে শুধু আমাকেই কষ্ট পেতে হবে ম্যাডাম। আমি যে তোমাকে না পেয়ে কষ্ট পাচ্ছি সেটাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই তো? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার সামনেই নিজেকে আরও কষ্ট দেবো, তারপর দেখি তুমি সেটা কি করে সহ্য করো। তুমি না বলতে ছোটোবেলা থেকে আমার কিছু হয়ে গেলে কিংবা আমার কোনো ক্ষতি হলে তুমি কষ্ট পাবে, তাহলে এখন চুপ করে আছো কেন? প্লিজ শোনো, একটা বার বলো না তুমি আমায় ভালোবাসো। আচ্ছা, ভালোবাসি কথাটা বলতে হবে না, আগে বিয়েটা করে নাও, তারপরে দেখো সবাই মেনে নেবে। তোমার বাসায় যাব আগে, তারপরে না হয় আমাদের বাসায় যাব। ওখানে কেউ মানুক বা না মানুক, তোমাকে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। ঈশান ঈশিতার কোনো প্রকার কথা শুনবে না। আধা ঘন্টা যাবৎ জোর জবরদস্তি করেও যখন ছেলেটাকে রাজি করানো গেল না, তখন ঈশিতা গিয়ে কিছু একটা নিয়ে আসলো। ঈশান মেয়েটার দিকে তাকালো, দেখলো ওর হাতে একটা ছুরি। মেয়েটা এগিয়ে আসতেই ঈশান ভয় পেল, আবার সে এসে ওর গায়ে চালিয়ে দিবে কি না, কিন্তু না, তেমন কিছুই করলো না। এসে নিজের হাতের উপর রাখলো, বলতে লাগলো, আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি তোমাকে, বলো বিয়েটা করবে কি না, নাহলে কিন্তু হাত কেটে ফেলবো। আর আস্তে আস্তে তোমার চোখের সামনেই আমি শেষ হয়ে যাব, বলে দিলাম। আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন? আপনার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। কী সব আজে বাজে কাজ করছেন বলেন তো? ঈশান কথাটা বলার সাথে সাথেই ঈশিতার হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। ততক্ষণে মেয়েটা হাতটা কেটে ফেলেছে। ঈশান ওঠার চেষ্টা করলো, কিন্তু চেয়ারে ওকে বেঁধে রাখা। ঈশিতার বান্ধবীরা দৌড়ে আসলো, মেয়েটা ওদের দূরে চলে যেতে বলল। ওরাও ভয় পেয়ে আসতে পারলো না। তখন ঈশিতা একটা বান্ধবী বলতে লাগলো, ভাইয়া কি পাগলামি করছো? বিয়েটা করে নিলেই তো হয়। তুমি কি ঈশিতাকে ভালোবাসো না? মেয়েটা তোমাকে এত ভালোবাসে, তোমার জন্য পাগলামি করছে, আর তুমি কি না এমন জেদ ধরে বসে আছো? ও চাইছে তোমাদের সম্পর্ক, তোমাদের ভালোবাসাটা একসাথে থাকুক, আর তুমি সেটা করতে দিতেই চাইছো না।
তুমি কি চাও মেয়েটা মরে যাক? তাহলে সেটা সরাসরি বলো। আপু, আপনি বুঝতে পারছেন না কেন? এমন কখনো হয় না। বুঝতে পেরেছি, তুমি বিয়ে করবে না, তাই তো? ঠিক আছে, এর পরের বারের ছুরিটা ঠিক আমার গলায় চলবে, আর সেখানে কেটে গেলে ব্যান্ডেজ করতে পারবে না তো, তাই না ঈশান? ঠিক আছে, আমি সেটাই করছি। তোমার যদি এতটাই ইচ্ছে হয় আমার মৃত্যুটা দেখার, তাহলে সেটাই হোক। আমার কোনো আপত্তি নেই ঈশান, তোমার সামনেই আমি মরব, আর সেটার জন্য দায়ী থাকবে তুমি। আমি তোমাকে এত ভালোবাসার পরেও তুমি আমাকে বিয়ে করবে না, তাই আমার মরে যাওয়াটাই ভালো। আমি তোমায় কখনো পাবো না তো, এই কথাটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি আমার আব্বুর ভুলের শাস্তি হিসেবে নিজেকেই শেষ করে দিচ্ছি, তাতে তোমরা খুশি হবে? সেটাতেই তোমাদের খুশি হওয়ার কথা। তোমার আব্বু কবে কোথায় একটা ভুল করেছে তার জন্য আমি সময় চেয়েছি, বলেছি সব ঠিক করে দেব, আর তুমি এইটুকু আমাকে সুযোগ দিচ্ছ না। ঠিক আছে, আমাকে সুযোগ দিতে হবে না। তুমি তোমার নিজের মনের প্রশ্নের জবাব দাও, তোমার কারণেই আমি মরছি। ঈশিতা আর কিছু বলতে যাবে তার আগে ঈশান চোখ জোড়া বন্ধ করে নিয়ে বলল, প্লিজ কিছু করবেন না, আমি বিয়েতে রাজি, প্লিজ ম্যাডাম। কাজী সাহেবও অবাক চোখে তাকিয়ে আছে। এবার ঈশানকে ওরা হাতের বাঁধন খুলে দিল, তবে পায়েন না। চেয়ারটা সামনে কাজী বসে আছে, তাই ঈশানকে আর কোথাও যেতেও বলা হলো না। সাইন করে দিয়ে তারপর কবুল বলল। দুজনের বিয়েটা সম্পন্ন হতেই তখন কয়েকটা ছেলে এসে ঈশানের পায়ের বাঁধন খুলে দিল। ঈশিতা ওর পিচ্চি চাচাতো ভাই, না মানে এখন তো বড়ই, ওই আর কি, তাকেই জড়িয়ে ধরল। ঈশানের মনে পড়ল মেয়েটার হাতটা কাটা। ছেলেটা তাড়াহুড়ো করে পকেট থেকে রুমাল বের করলো, তারপর জোর করে ওর হাতটা বেঁধে দিয়ে মেয়েটাকে নিয়ে বাইরে আসলো। ঈশান কি করবে জানে না, তবে মেয়েটার হাতে রক্তক্ষরণ বন্ধ করা দরকার, তাই ঈশিতাকে নিয়ে তাড়াতাড়ি একটা হসপিটালে গেল। সেখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে তারপর বাইরে আসতেই ঈশিতা বলতে লাগলো, আমার সোনাটা এত ভালোবাসা আমার জন্য, আবার বলতেও পারে না, বুঝতে দিতেও চায় না যে এত ভালোবাসে। তাহলে এরকম করে পাগলামি কেন করলে বেবি? চলো এবার বাসায় যাই, কিচ্ছু হবে না শোনা আমার। তুমি তুমি আমায় ভালোবাসো না বলো? ঈশান রাগী চোখে তাকিয়ে আছে। ঈশিতা তখন টুস করে সবার সামনে ঈশানের গালে একটা চুমু খেয়ে নিল। বজ্জাত মেয়ের এমন কাজে লজ্জায় ঈশানের মাথা কাটা যাচ্ছিল। এরপর কি করতে হবে সেটাই ভাবতে পারছে না। তবে ঈশানের বাসায় আসার পর ঈশিতাকে দেখে আম্মু অবাক চোখে তাকিয়ে রইল। ঈশান মাথা নিচু করে নিতেই মেয়েটা এসে আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলো, মাথায় ঘোমটা। আর এমন করে আম্মুকে সালাম করার কারণে আম্মু যখনই জিজ্ঞেস করলো মেয়েটা কে, তখনই ঈশিতা নিজে থেকেই বলল, আমি তোমার ছেলের বউ আম্মু, আর আগে ঈশানের চাচাতো বোন ছিলাম, কিন্তু এখন আমার পরিচয়টা ভিন্ন। আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছি আম্মু। ঈশিতার মুখে এমন কথা শুনে আম্মুর হার্ট ফেল করার মতো একটা অবস্থা। ঈশান মাথা নিচু করে রইল। আম্মু কিছু বলতে যাবে তার আগে ঈশিতা কেঁদে ফেলল আর সবটা বলতে লাগলো। ঈশিতা কী জন্য বিয়েটা করেছে সবটাই কাঁদতে কাঁদতে বলল। শেষে আম্মু কোনো কথা বলছে না দেখে মেয়েটা আম্মুর পায়ের কাছে বসে পড়ে। তারপর পাগুলো জড়িয়ে ধরতে গেলে আম্মু ওকে জোর করে বসায়। ঈশিতা কিছুক্ষণ ঈশানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা কোনো কথা বলছিল না। আম্মু কোথাও একটা গেল। ঈশান এখনও কোনো কথা বলছে না দেখে ঈশিতা বলতে লাগলো, জোর করে বিয়ে করেছি বলে আমার উপরে খুব রাগ না তোমার? একবার বিয়েটা যখন হয়েছে আমার ভালোবাসা ছাড়া তুমি থাকতে পারবে না। দেখো আমি ঠিক তোমাকে কতটুকু ভালোবাসি তুমিও বুঝতে পারবে বেবি। নিজে যখন সবটা বিগড়েছেন, তাহলে এখন নিজে থেকেই না হয় সবটা ঠিক করুন। আমার পক্ষে সম্ভব না কাউকে কিছু বোঝানো। আব্বু এসে গায়ে হাত তুললে তখন আপনি বুঝবেন। মারবে কেন? আর মার মতো কি এমন করেছো? বিয়ে তো করেছো শোনো। এমন একজনের মেয়েকে বিয়ে করেছি যার সাথে আব্বুর আগে থাকতেই দ্বন্দ্ব চলছে। আপনার আব্বু তো খুব ভালো কাজ করেছে, সেজন্য যখন শুনতে পাবে আপনার সাথে বিয়ে করেছি তখন তো খুশির ঠেলায় আমাকে আদর করবে, তাই না? আজকে মার খেলে আপনার জন্যই খেতে হবে। আমি বারবার বললাম যে বিয়েটা করব না, তারপরেও তো আপনার পাগলামিতে বিয়েটা করতেই হলো। আমি থাকতে আমার জামাইকে কে মারবে শুনি? আব্বু আসুক তারপর বিষয়টা দেখা যাবে। ঈশিতা নিজেই ঈশানের আব্বুকে কল করলো। তার মাঝখানে আম্মুও কল করেছিল। তারপর যখন জানতে পারলো ছেলে আর ছেলের বউ বাসায় বসে আছে, তখন লোকটা আর দেরি করতে পারলো না।
আধা ঘন্টার মধ্যে বাসায় এসে তারপর খেয়াল করে দেখে দুজনে ফুলের মালা গলায় দিয়ে ডাইনিংয়ে বসে আছে। বউ কিংবা বর সাজেনি কেউ, তবে ওদের এরকম ভাব দেখে মনে হচ্ছে দুজনে একটু আগেই বিয়ে করেছে। আব্বু রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলতে লাগলো, তোমাকে বারবার বারণ করেছিলাম না তা ওদের থেকে দূরে থাকতে। দিন শেষে তাদের মেয়েকে বিয়ে করলে, যে আমাকে এত বড় আর বাজেভাবে ঠকিয়েছে তার মেয়েকে বিয়ে করতে হলো। এখন কি করে সামাল দিব এসব? ঈশিতা এবার আব্বুর সামনে কেঁদে ফেললো। মেয়েটা কাঁদতে কাঁদতে আব্বুকে বলতে লাগলো, তুমি তুমি আব্বুর উপরে রাগ করে এমন একটা কথা বলছো, তাই না চাচ্চু? আমি তোমাদের ছেলেকে ভালোবাসি, আমি ছোটবেলা থেকে ওকে ভালোবাসি, কিন্তু বাইরে চলে যাওয়ার কারণে সেটা বলতে পারিনি। আমরা আমরা এক থাকলে কি আমাদের বিয়েটা হতো না বলো? আমি কথা দিচ্ছি তোমাদের উপরে একটা আঁচও আসবে না। আমি মরে যাব, তাও তোমাদের কিচ্ছু হতে দেবো না। প্লিজ আমাদের আলাদা করে দিও না। আমি তোমাদের ছেলের থেকে দূরে থাকতে পারবো না। আমি ওকে বলেছিলাম, তাই বিয়েটা করেছে। এখন যদি আলাদা করতে চাও আমাদের, তাহলে আমি মরে যাব, আমি মরে যাবো চাচ্চু। তুই বুঝতে পারছিস না, তোর আব্বু এই বিয়ে কখনো মানবে না। আমরা মেনে নিলাম, কিন্তু তোর আব্বু কখনো এসব মানবে না। এ তো বড় লোকের মেয়ে কিনা বিয়ে করেছে শেষে সাধারণ ঘরের একটা ছেলেকে। ওরা আমার ক্ষতি করার চেষ্টা করবে। এখন তুই কি বলবি? তুই কিভাবে আটকাবি? সব সময় তুই তো আর ওকে আগলে রাখতে পারবি না। তোদের এই পাগলামির জন্য দিন শেষে আমাদেরও কষ্ট পেতে হবে। একমাত্র ছেলেকে হারিয়ে কি নিয়ে থাকবো আমরা, বলতে পারিস? তোমার পরিবার কি আমার পরিবার নয় বলো? এখন তো আমারও পরিবার, কেউ কিছু করতে পারবে না চাচ্চু। আমি আমি ঈশানকে ভালোবাসি, আর ঈশান আমাকে। তুমি আমাকে দয়া করে তাড়িয়ে দিও না এখান থেকে। কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেবো। আমাকে শুধু এই বাড়িতে একটু ঠাঁই দাও। আমি কথা দিচ্ছি আমি সত্যি সব ঠিক করে দেবো। যদি না পারি তাহলে নিজেই তোমাদের জীবন থেকে চলে যাব। ঈশিতা অনেকক্ষণ আব্বু আম্মুর সামনে কান্নাকাটি করলো। ছোটবেলায় যেমনটা মেয়েটা কান্নাকাটি করত, ঈশান খেয়াল করলো আজও মেয়েটা ঠিক তেমন করেই কান্না করছে। ঈশানও চুপচাপ ভাবলো মেয়েটা নাটকটা বেশ ভালোই করতে পারে। আব্বু কোনো কথা বলছে না দেখে মেয়েটা অসহায় চোখে তাকিয়ে আছে। ঈশিতা এবার তাড়াহুড়ো করে এসে আবুর পাগুলো জড়িয়ে ধরতে গেলে আবু মেয়েটাকে পাশে বসালো, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কোনো কথা বলছিল না। অন্যদিকে ঈশিতা নিজের মতো করে নিজের মনে থাকা সব কথা বলতে লাগলো। ও সব ঠিক করে দিবে, ওর জন্য সবাই আবার নিজের প্রাপ্যতা বুঝে পাবে, এই সব কথা আর কি। ঈশান চুপ করে আছে দেখে আব্বু বলতে লাগলো, কয়েকটা দিন একটু সাবধানে চলাফেরা করো। আর আজকে বাসায় যাবার দরকার নেই, কালকে না হয় আমি তোমাদের সাথে যাব। তারপর যদি কিছু হয় তখন না হয় কি করতে হবে বোঝা যাবে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি ঈশানকে নিয়ে যাব। তারপর দেখি আব্বুর কি করে সাহস হয় আমার জামাইয়ের গায়ে হাত দেওয়ার। ঈশিতার এরকম তারা কথা শুনে বাসার সবাই অনেক অবাক হয়েছে। ঈশান একটা সময় রুমে চলে আসে। ঈশিতা আম্মুর সাথে কথা বলছে, কি করছে কে জানে। তবে ঈশান রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল। দুপুরের খাবার খায়নি। মেয়েটার এত নাটক দেখতে গিয়ে শেষে খাবারের কথাটা ভুলে গিয়েছিল। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুম চলে এসেছিল। তারপর যখন ঘুম ভাঙল, চোখ খুলে দেখে বুকের মধ্যে কেউ একজন মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রেখে ঘুমিয়ে আছে। ঈশানের ভয় লাগলো। তারপর বুকের উপর থাকা মানুষের শরীরের স্মেলটা বলে দিল এটা ঈশিতা। মুখের দিকে তাকালো মেয়েটা ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান ভেবেছিল ঈশিতা দু পরিবারকে এক করার জন্য এমনটা করেছে, কিন্তু বিয়ের পরও যে মেয়েটা এরকম পাগলামি করবে কিংবা ওকে সত্যি ভালোবাসবে সেটা ভাবতে পারেনি। ঈশান এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আরও 15 মিনিট বাদে ঈশিতা একটু নড়ে চড়ে উঠতেই ঈশান ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই মেয়েটা ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আরও 10 মিনিট পর ঈশিতার ঘুম ভাঙতেই ছেলেটাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা মুচকি হেসে বলল, এমন করে তাকিয়ে কি দেখছো বেবি? না, তেমন কিছু না। তখন আপনার সাহস দেখছিলাম। আপনি এরকম একটা কাজ করবেন আমি ভাবতেও পাইনি। ভয় লাগছে আমার উল্টো আপনার নিজেরই যদি কিংবা আমার কোনো ক্ষতি করে দেয়। বিয়ে করার আগ পর্যন্ত আমি আপনাকে নিয়ে ভাবিনি, কিন্তু বিয়ে করার পর থেকে মনে হচ্ছে যদি আপনাকে আমার থেকে আলাদা করে দেয়, সেজন্য অনেক ভয় লাগছে। কি করব জানি না, তবে সত্যিই ভয় লাগছে।
ঈশিতা আবারও মুচকি হাসলো। তারপর ছেলেটার গালে জোরে সোরে একটা চুমু খেয়ে গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ঈশান জানে না মেয়েটাকে ঠিক কতটুকু ভালোবাসে, তবে যখন থেকে ওকে দেখতে পেয়েছিল তখন থেকে ছোটবেলার কথাগুলো মনে পড়ে গিয়েছিল। ঈশান চুপ করে আছে। মেয়েটা কি একটা কাণ্ড করলো সেটাই হয়তো ভাবছে। ঈশান টেনশন করছে, তাই ওকে এই ভয়টা থেকে বের করতে হবে ভেবেই ঈশিতা আদুরে কণ্ঠে বলতে লাগলো, শোনো, একটু জড়িয়ে ধরো না আমায়। ঈশান আনমনেই ঈশিতার মাথায় একটা হাত রাখলো। ঈশিতা ছেলেটাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকিয়ে রাখলো। সন্ধ্যার মুখেই যখন ফোনটা বাজতে লাগলো ঈশিতার, তখন মেয়েটা আম্মুকে সব জানালো। সব শোনার পর ঈশিতার আম্মু আকাশ থেকে পড়ল। তারপর রাতে যখন আব্বু আসলো, ঈশিতাকে অনেক বোঝানোর চেষ্টা করলে মেয়েটা বলল বিয়ে করে নিয়েছে। আব্বু আম্মু জানতে চাইলো কোথায় আছে। ঈশিতা জানালো না, শুধু বলল, আমার পছন্দের ছেলেকে আমি আজকে বিয়ে করে নিয়েছি, তোমাকে এত চিন্তা করতে হবে না। আর যাকে বিয়ে করেছি তাকে তোমরা খুব ভালো করেই চেনো। খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে আসবো। তবে তবে একটা কথা, তোমরা আমাদের মানো বা না মানো তাতে আমার কিছু যায় আসে না। আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করেছি। আমি তার সাথে সারা জীবন কাটাবো। আমি জানি না তোমরা কি করবে, তবে আমি ওকে ভালোবাসি আর ওর সাথেই সারা জীবন থাকবো। ঈশিতার আব্বু কোনো কিছু বলতে গেলে মেয়েটা ফোনটা কেটে দেয়। ঈশিতার আম্মু অনেকবার কল করলে মেয়েটা ফোনটাই বন্ধ করে দিল। রাতে অনেকবার হয়তো আব্বু আম্মু ঈশিতাকে কল করেছিল, তাই ঈশান বারবার বলেছিল যে ফোনটা রিসিভ করতে, কিন্তু মেয়েটা ওর কোনো কথাই শুনল না। শুধু বলল যে আজকের রাতে ওর সাথে থাকতে চাই আর কখনো ঝামেলা চাই না। রাতে আব্বু আম্মুর সাথে খাওয়া দাওয়া করলো। ঈশিতা নিজের থেকে আম্মুকে রান্নার সময় হাজারটা কথা বলছিল। মেয়েটা এত স্বাভাবিক আছে কি করে সেটা ঈশান বুঝতে পারছিল না। তবে মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে ও এতটাও টেনশনে আছে। ঈশান রাতে খাবার পর বেডে এসে শুতেই একটু বাদে ঈশিতা এসে পাশে শুই। ঈশান ওর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশান, বেবি, আদর করবে না আমাকে একটু? আপনার কি মাথা খারাপ হয়েছে? কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে জোর করে বিয়ে করেছেন আপনি, আমার মনে আছে? একটু আগে জোরপূর্বক বিয়েটা করলেন, আর আপনি চাইছেন আমি আপনাকে আদর করি? আপনার মাথা খারাপ নাকি আমাকে পাগল মনে হয়? হ্যাঁ, তুমি এমন করে বলতেছো কেন বেবি? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি? শোনা, এরকম করে বলো না প্লিজ, আমার খুব খারাপ লাগবে। আমি না তোমাকে ভালোবাসি বলেই বিয়েটা করেছি। তুমি তুমি আমায় ভালোবাসো, আমিও তো সেটা জানি, কিন্তু তুমি স্বীকার করতে চাইছো না। তবে 2 দিন বাদে ঠিকই স্বীকার করে নেবে। ঈশিতা জোর করে এসে ঈশানের বুকে শুল। তারপর ছেলেটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ঈশানকে বারবার জড়িয়ে ধরার কথা বললেও ছেলেটা শুনল না, তাই মেয়েটা আবারও কান্নার অভিনয় করে বলতে লাগলো, ঠিক আছে, কাল আমি বাসায় চলে যাবো, আর কখনো তোমার কাছে আসবো না। আমি এখনই আব্বু আম্মুকে গিয়ে বলে দিচ্ছি তুমি আমায় ভালোবাসার পরেও বিয়ে করতে চাইছিলে না। আমাদের দেখা হওয়ার পরেই তুমি আমার সাথে সবটা করেছো, কিন্তু এখন বিয়েটা অস্বীকার করছো। ঠিক আছে, আমি যাচ্ছি। ঈশিতা কথা বলে যখনই উঠতে যাবে তখন ঈশান ওর হাত ধরে হাত টান দিল। মেয়েটা হুড়মুড়িয়ে বুকের উপরে এসে পড়তেই ঈশান দুহাতে কোমর জড়িয়ে ধরে ঈশিতার। মেয়েটা ড্যাব ড্যাব করে ওর দিকেই তাকিয়ে রইল। পিচিটাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা ফিক করে হেসে ফেলে। ঈশানের গালে চুমো খায়। ওর বুকের মধ্যে মাথা রাখতেই ঈশান চুপ করে রইল। কখন যে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে জানে না। ঈশিতা জানে ঈশানের মনের উপর দিয়ে অনেক বড় বড় ঝড় বয়ে যাচ্ছে। সেটা দূর করার জন্য হয়তো কিছুদিন সময় লাগবে, তবে ঈশান ঠিকই ওকে একটা সময় ভালোবাসবে ভেবে ঈশানের সাথে চুপচাপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। পরদিন সকালে ঠিকই উঠে ফ্রেশ হলো। ঈশিতা রান্না করতে গিয়েছিল রান্নাঘরে, কিন্তু আম্মু জোর করে পাঠিয়ে দিয়েছে। তবে 1 কাপ চা হাতে ধরিয়ে দিয়েছে। ছেলেটা নাকি ঘুম থেকে উঠে চা খায়। ঈশিতা এসে ঈশানের পাশে বসলো। আম্মু একটা শাড়ি দিয়েছিল, গোসল করে সেটাই পরেছে। মেয়েটার ভেজা চুলগুলো থেকে এখনও টুপটুপ করে পানি পড়ছে। ঈশানের ঘুমটা ভাঙানোর জন্য ঈশিতা কয়েকবার ডাকলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তারপর মেয়েটা ওর চুলের পানি ঝাপটা মুখে দিতেই ঈশান ধরফড়িয়ে উঠে বসে। তারপর সামনে মেয়েটাকে দেখে বেশ খানিকটা অবাক হলো। আবার পরবর্তীতে মনে হতে লাগে কাল এই রাগী মেয়েটা জোর জবরদস্তি করে ওকে বিয়ে করেছে। ঈশান জানে না কি থেকে কি হলো, তবে মেয়েটা যে ওকে কী জন্য বিয়ে করলো সেটা শুধু ভাবছে।
ঈশিতাকে এরূপে দেখে ইচ্ছে করছিল মেয়েটাকে জোর করে বুকের মাঝে জড়িয়ে ধরতে, কিন্তু সব ইচ্ছে পূরণ করতে নেই। ঈশিতার আম্মু আব্বু জানতে পারলে হয়তো কখনোই ওদের মেনে নিবে না। মেয়েটা যে কেন জোর করে এমন একটা পাগলামির মধ্যে ওকে জড়ালো, শুধু সেটাই ভাবছে ঈশান। যত যাই হোক, ঈশান শত চেষ্টা করবে ঈশিতাকে নিজের কাছে রাখার, কিন্তু কেন জানি মনে হচ্ছে ঈশিতার সাথে ওর বেশি দিন সময় কাটানো হবে না। কথাগুলো ভেবেই ঈশানের ভয় লাগছিল। তারপর দুপুরের দিকে দুজনে খাওয়া দাওয়া করে বেরোলো। ঈশিতার আব্বু আম্মু দুজনে দুপুরে বাসাতেই ছিল। ঈশিতা এসে ওদের সাথে কথা বলার চেষ্টা করলো, আর ঈশানের পরিচয় দিতে ওরা সিন ক্রিয়েট করতে লাগলো, বিশেষ করে ঈশিতার ভাইয়া। ঈশিতা যখন ঈশানের সামনে দাঁড়িয়ে থমকে বলেছিল, আব্বু ভাইয়া, তোমরা আমাদের বিয়েটা মানো কিংবা না মানো তাতে আমার কিচ্ছু যায় আসে না। যাকে ভালোবাসি ছোটবেলা থেকে তাকে বিয়ে করেছি, ওর কোনো দোষ নেই। দোষ সব আমার, কারণ আমি ওকে ব্ল্যাকমেল করে এক প্রকার জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছি। এখন ওর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে সেটা তোমার মেয়ের জীবনের জন্য কত বেশি ক্ষতি হবে কারণ হবে। ভুলেও আমার হাজব্যান্ডের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। আমি চাইবো তোমরা তোমাদের মতো থাকো, আর আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। যতদিন না তুমি আমাদের মেনে নেবে, ততদিন আমি এই বাসাতে আসবো না। আর হ্যাঁ, ভালোই ভালোই আমার চাচ্চুর প্রাপ্য সম্পদগুলো চাচ্চুর নামে করে দাও, নাহলে আমি আইনি ব্যবস্থা নিতে দ্বিতীয়বার ভাববো না। ঈশিতার ভাইয়া কিছু বলতে গেলে তখন আব্বু ওকে আটকে দিয়েছিল। ঈশিতা ঈশানের হাত ধরে বাসা থেকে বেরিয়ে এসেছিল। ঈশান আজকে দেখলো মেয়েটা ওর জন্য ঠিক কতটুকু রাগীভাবে কথা বলেছে। ঈশান খুব ভালো লাগলো এটা ভেবেই যে মেয়েটা বিয়ের পরই ওর হয়ে কথা বলছে। ঈশান ভেবেছিল ওর আব্বু আম্মু কিছু বললেই হয়তো ঈশিতা নিজের ভুলটা বুঝতে পারবে, কিন্তু না, তেমন কিছুই হয়নি। ঈশিতাকে এমন করে ওর হয়ে প্রোটেক্ট করে কথা বলতে দেখে অনেক বেশি ভালো লাগলো ঈশানের। ইচ্ছে করছিল এই মুহূর্তে মেয়েটাকে একটাবার শক্ত করে জড়িয়ে ধরতে, ইচ্ছেটা পূরণ করতে পারল না। ঈশিতা ঈশানের হাত ধরে বাইরে বেরিয়ে এসে একটা রিক্সা করে বাসার উদ্দেশ্যে চলে যায়। কলেজে আর যাওয়া হলো না। দুজন বাসার উদ্দেশ্যে যখন যাচ্ছিল, ঈশিতা খেয়াল করলো ঈশান কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। ঈশিতা এবার একটু দুষ্টু হেসে ছেলেটার একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। নীল শাড়িতে অসম্ভব রকমের সুন্দর লাগছে মেয়েটাকে। ঈশান ওর মাথার সাথে মাথাটা ঠেকিয়ে বলতে লাগলো, জানি না আপনার এই ভালোবাসাটা কতদিন থাকবে, তবে আমি চেষ্টা করব সবসময় আপনাকে আগলে রাখার। কি হলো মিস্টার, কাল তো বিয়ে করতে চাইছিলেন, আর আজকে আমাকে আগলে রাখার কথা বলছেন যে? শত হলেও আপনি আমার বউ। আপনি না, তুমি। তুমি করে বলতে আমার সময় লাগবে। বেবি, আমাকে সবসময় এমন করে ভালোবাসবে তো? কখনো ভুলে যাবে না তো আমাকে? শক্ত করে জড়িয়ে ধরে রাখবে সবসময় আমাকে তোমার বুকের মাঝে? তোমার কিছু করতে হবে না, আমি সবসময় শুধু তোমার থাকতে চাই। শোনো। ঈশান ঈশিতাকে নিয়ে বাসায় গেল না, অন্য একটা জায়গায় গিয়ে বসলো দুজনে। যেসব জায়গায় ঈশান বন্ধুদের সাথে থাকে, নিরিবিলিতে যখন খুব বেশি মন খারাপ হয়, কারণ শহরে আসার পর থেকে বেশ কয়েকদিন নিরিবিলি জায়গায় গিয়েছে, সেখানটা মানুষগুলো গিয়ে নিজের মনের মানুষের সাথে বসে থাকে। ঈশিতাকে নিয়ে ঈশান সেই সব জায়গায় নিয়ে গিয়েছে। ফুচকা খেয়েছে, আইসক্রিম, চকলেট, এগুলোই মেয়েটার আবদার ছিল, যেগুলোর আবদার মেটাতে খুব বেশি বেগ পেতে হয়নি ঈশানের। ঈশিতা সন্ধ্যার মুখে ঈশানের সাথে বাসায় আসলো। এর মাঝখানে বাসা থেকে অনেকবার কল করলে ঈশান জানিয়েছে ওরা ঠিকঠাকই আছে, কোনো সমস্যা হয়নি। সন্ধ্যার পর বাসায় আসতেই ঈশিতা আম্মুর সাথে গিয়ে কথা বলল, কোনো ঝামেলা হয়নি সেটা জানালো। আম্মু তো টেনশন করছিল, তার উপর আব্বু কয়েকবার কল করেছে। ঈশান বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। ঈশিতা গিয়ে আম্মুকে হেল্প করতে লাগলো। আর রাতে খাবার সময় আব্বু ঈশানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাইলো। বলল হানিমুনে কোথাও একটা যেতে, যেন তাতে ওদের কোনো ক্ষতি না করতে পারে ঈশিতার আব্বু আর ভাইয়া। কিন্তু ঈশিতা বলল ও বেঁচে থাকতে ওর হাজবেন্ড কিংবা তার পরিবারের কোনো ক্ষতি হবে না। আর ঈশিতার আব্বু দুর্বলতা যে তাদের ছেলে মেয়ে সেটা খুব ভালো করেই জানে। ঈশিতাকে আব্বু জবটা ছেড়ে দেওয়ার কথা বললে তখন মেয়েটার রিকোয়েস্ট করতে লাগলো, প্লিজ ছোট আব্বু, জবটা ছেড়ে দেওয়ার কথা বলো না। আমি তোমার ফ্যামিলির অবস্থা বুঝতে পারছি। এই পরিস্থিতিতে আমি চাইছি না তোমাদের উপরে বোঝা হয়ে থাকতে। আমাকে প্লিজ ভুল বোঝো না। আমি কথা দিচ্ছি, যখন আব্বু সবটা মেনে নেবে, তারপর যদি তোমাদের প্রাপ্যটা ফিরিয়ে নাও দেয়, তারপরেও দেখবে আমি যতটুকু পাই সেটা আমি ঈশানের নামেই করে দেব। কারণ আমার যেটা সেটা আমার জামাইয়েরও। এসব নিয়ে আমাকে প্লিজ কোনো ফোর্স করো না ছোট আব্বু।
দয়া করে আমাকে ভুল বুঝো না, আমি তোমাদের প্রাপ্যটা ফিরিয়ে দিতে চাই, দুই পরিবারকে আবার এক করতে চাই। আব্বু যে ভুল করেছে তার জন্য আব্বুর প্রতি আমার এখনও রাগ হচ্ছে। আমি জানতামই না এরকম কিছু হয়েছে। ঈশানকে ঈশানকে আমি ছোটবেলা থেকেই চিনি, অন্য কিছু ভাবতেও পারি না। আর সেখানে ওকে আমি না দেখতে পেয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। তুমি জানো না আমি তোমাদের কত খুঁজেছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে চাকরি করলে তোমাদের খারাপ লাগবে, কিন্তু আমি কয়েকটা দিন জবটা কন্টিনিউ করি, তারপর তারপর যদি সব ঠিক হয়ে যায় তারপর না হয় চাকরিটা ছেড়ে দেবো। ছোট আম্মু, তুমি বলো না যে আমরা যখন বেবি নিয়ে নিব তখন আমি বাসাতেই থাকবো, আর কোথাও যাব না। ঈশিতা এমন দ্বারা কথাতেই ঈশান খানিকটা লজ্জা পেল। আম্মুর মাথায় হাত বুলিয়ে দিল। আব্বু আর তেমন কিছু বলল না, শুধু হেসে চলে গেল। ঈশানের দিকে তাকাতেই ঈশিতা খেয়াল করলো ছেলেটা লজ্জায় কিছু বলতে পারছে না। খাওয়া দাওয়া শেষ করে আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে তারপর ঈশান ঈশিতা দুজনেই রুমে চলে আসলো। রুমে এসে ঈশান শুয়ে পড়তেই ঈশিতা এসে ওর পাশে শুয়ে বুকের মধ্যে মাথা রাখতেই ঈশান ওকে আলতো করে দু হাতে জড়িয়ে ধরল। ঈশিতা ছেলেটার বুকে থুতনি ঠেকিয়ে বলতে লাগলো, অনেক বেশি টেনশনে ফেলে দিলাম তোমায়, তাই না? আমি জানি আমি কলেজের জবটা কন্টিনিউ করলে তোমার খারাপ লাগবে, আর এসব যদি কেউ জানতে পারে তাহলে অনেক কথা বলবে, কিন্তু আমি চাইছি না এই মুহূর্তে তোমার বোঝা হতে শোনা। তাই বলে তুমি একটু আমাকে দেখো, সব ঠিক করে দেবো আমি। আপনার কিচ্ছু ঠিক করতে হবে না, যা যেমন আছে সেটা তেমনই থাক। আপনি সবসময় আমাকে এমন করে ভালোবাসবেন, সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে। তাই তো, তাহলে চলো আমরা বাসরটা সেরে ফেলি। এখন সবেমাত্র বিয়ে হলো আর এখনই সব? তাতে কি, আমি তো চাইছি খুব তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নিতে, তাহলে দেখবে আব্বু আম্মু আরও তাড়াতাড়ি মেনে নেবে। আর 6 মাসের মধ্যে হলে তো সেটা খুব ভালোই হয়, তাই না ঈশান? বেবি আজ হলেও নিতে হবে আর কাল হলেও নিতে হবে। কেন, তুমি কি অক্ষম নাকি যে আমাকে একটা বেবি দিতে পারবে না? আজে বাজে কথা বলবেন না। একবার যদি আদর করতে শুরু করি না, তাহলে বুঝতে পারবেন যে আমি অক্ষম নাকি সক্ষম। ঈশিতা উঠে বসলো। তারপর ঈশানের দিকে তাকিয়ে বেশ খানিকটা আদুরে কণ্ঠে বলতে লাগলো, তাহলে চুপ করে আছো কেন? যেটা করার সেটা করো, আমিও দেখতে চাই তুমি কতটুকু আদর করতে পারো। ঈশান একটু রাগী চোখে তাকাতে ঈশান দুষ্টু হাসলো। ঈশান বুঝতে পারলো ঈশিতা ওকে সুযোগ দিচ্ছে। কেমন করে বিয়ে হলো, কিভাবে কি হলো সেটাও ভাবতে চাইছে না। ঈশান আর এক মুহূর্ত দেরি করে না, ঈশিতার হাত ধরে হাতে টান দেয়। মেয়েটা ঈশানের বুকের উপর পড়ে যায়। ঈশান দু হাতে কোমর জড়িয়ে ধরে ঈশিতার, তারপর এক হাত উঠিয়ে মুখের পাশে রেখে যখনই ঠোঁটে কিস করতে নিবে তার আগে ঈশিতা চোখ জোড়া বন্ধ করে নিল। সে রাতে দুজনের ভালোবাসার গভীরতাটা অনেক বেশি হলো। পুরো 1 ঘন্টা ধরে দুজনের ভালোবাসাময় দুষ্টু মিষ্টি কিছু শব্দ পুরো রুম জুড়ে এলোমেলো ছড়িয়ে পড়ল। দুজনের নিঃশ্বাসটা মিলেমিশে একাকার হলো। একটা সময় ঈশিতার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ঈশানের ভালোবাসার স্পর্শে। ঈশানের চোখের পাতায় দুটো কিস করতেই ঈশিতা ছেলেটাকে খুব শক্ত করে আঁকড়ে ধরে। আদর, ভালোবাসার অনুভূতিময় কিছু সময় কাটার পর ঈশিতা ঈশানের বুকের মধ্যে শুয়ে আছে। বারবার ওর বুকে চুমু দিচ্ছে। মেয়েটা বারবার কেঁপে উঠছে। ঈশান ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঈশিতাও বারবার ছেলেটার বুকে কিস করছে। একটা সময় ঈশান ঈশিতার বুকের মধ্যে মুখ গুজে দিয়ে বলতে লাগলো, এখন বুঝতে পারছেন তো আমি সক্ষম না অক্ষম? তা বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। আর তুমি খুব দুষ্টু ঈশান। এই পৃথিবীতে সব পুরুষই দুষ্ট, কেউ বইয়ের কাছে, কেউ কেউ সবার সম্মুখে, আর সবাই বইয়ের কাছে দুষ্টুমিটা একটু করতেই থাকবে। তাই এত লজ্জা পাওয়ার কিছুই নেই। নিজে থেকে আদর চেয়েছিলেন, আপনি না বললে কি আমি করতাম? তুমি খুবই দুষ্টু ঈশান। আমি না এমন আদর চাই সবসময়। কেন বেবির জন্য খুব বেশি তাড়া আপনার, বলেন তো? তারা তো থাকবেই, আমি চাই তোমার মতো কিউট একটা ছেলে হোক আমার। সবই হবে, এখন একটু ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। 6 মাস পরের ঘটনা। সেদিন ঈশান শপিং মলে গিয়েছিল। তারপর ঘন্টাখানেক যেতে না যেতেই আম্মুর কল আসলো। আব্বু ঈশানকে রেখেই দোকান থেকে চলে গিয়েছিল বাসাতে। বাসা থেকে ফোন আসলে রিসিভ করতেই উপাস থেকে যা শুনলো তারপর আর এক মুহূর্ত দেরি করেনি। বিশ্বস্ত একজন কর্মচারীকে সব দায়িত্ব দিয়ে তারপর বাসায় চলে আসে। বাসায় এসে ডাইনিং রুমে শ্বশুর শাশুড়ি অর্থাৎ চাচু চাচি, আম্মু
আর চাচাতো ভাইকে দেখে বেশ খানিকটা অবাক হয়। ঈশান ভয়ে ভয়ে কাছে এগিয়ে আসতেই তখন খেয়াল করলো যে চাচু ঈশানের আব্বুর হাত ধরে কান্নাকাটি করে কী সব কথা বলছে। তার মানে কি সব ঠিক হয়ে গেল? ঈশান আসতেই ও চাচাতো ভাই ওকে জড়িয়ে ধরে বলল, কংগ্রেস ঈশান, আমাকে মামা ডাক শোনানোর জন্য। ছেলেটার এরকম কথাতে ঈশান অবাক হলো। তারপর মনে হতে লাগলো যে ঈশিতা কি তাহলে সত্যি প্রেগনেন্ট। কথাগুলো ভেবেই ঈশান সবার কথা শুনতে লাগলো। তখন আম্মু বলতে লাগলো, এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও ঈশিতার সাথে একটু কথা বলে এসো। আর হ্যাঁ, দুই পরিবারের সবাই সবটা মেনে নিয়েছে, এখন আর কোনো ভয় নেই তোমাদের। ঈশান আর দাঁড়ালো না, দৌড়ে রুমে আসলো। এসে দেখলো ঈশিতা বোনের সাথে কথা বলছে। ঈশান আসতেই বোনকে চলে যেতে বলতেই মেয়েটা চলে যাবার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেল। ঈশিতার সামনে বসতেই মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে নিতেই ঈশান ওকে জড়িয়ে ধরে সাথে সাথে ঈশিতাও দু হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি খুশি হওনি ঈশান? জীবনের সবচেয়ে বেশি খুশি আজকে হয়েছি। বাবার এক শুনতে পাওয়া বলে যেমন খুশি হয়েছি তেমনি খুশি হয়েছি যখন জানতে পেরেছি আব্বু আর চাচ্চু ঝামেলাটা মিটে গেছে। চাচ্চু বলছিল যে আমাকে সব কিছু বুঝিয়ে দেবে। আমার তো কিছু চাই না জানো, শুধু তোমাকে চাই আর বেবি আর তার আম্মুকে চাইবো। আমি বলছিলাম না সব ঠিক হয়ে যাবে শোনা? দেখেছো, তুমি আমার কথা শুনলে আরও কত আগেই বেবিটা চলে আসতো। ঈশিতাকে ঈশান আর কথা বলতে দিল না। মুখের দুপাশে হাত রেখে মিনিট খানেক চুমো খেলো। ঈশিতা আবেশেই চোখ জোড়া বন্ধ করে নিয়েছে। এভাবেই এগিয়ে যাক ওদের ভালোবাসার দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো। ভালো থাকুক ভালোবাসা, মিলেমিশে একাকার হোক দুজনে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।